আমাদের পেজ লাগে আমাদের ব্যাংক মোবাইল হচ্ছে আমাদের পেন মাত্র করে It's on live. শুরু হচ্ছে লাইভ। আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের যে প্ল্যাটফর্ম থেকে রেগুলার ক্লাস পাচ্ছেন, নিয়মিত ক্লাস পাচ্ছেন এবং পেয়ে যাবেন আপনার একটি চাকরি হওয়ার আগ পর্যন্ত সেই প্ল্যাটফর্ম, সেই আপনাদের প্রিয় প্ল্যাটফর্ম জব মাস্টার। চলে আসলাম। সমস্যা নেই, আজকে থাকবো আমি দুর্বা সজীব আপনাদের সাথে। আজকে কথা হবে বাংলা সাহিত্যের এমন কিছু বিষয় নিয়ে যে বিষয়গুলো বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে এবং এই কনসেপ্টগুলো যদি আমরা ক্লিয়ার করে রাখি তাহলে দেখতে পাবেন আপনার অনেক অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা শুরু করব। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নেই। আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা চাকরি প্রত্যাশী আছে, যারা বিভিন্ন চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে মেনশন করে দিতে পারেন, তাদের কাছে পৌঁছে দিতে পারেন, শেয়ার করে আপনার টাইমলাইনে রাখতে পারেন যাতে পরবর্তীতে ক্লাসটা আপনি আবার করতে পারেন। সো এতটুকু আমরা আশা করব যে ক্লাসটি আপনি শেয়ার করে টাইমলাইনে রাখবেন। যুক্ত হয়ে নিন সবাই, প্লাস আপনার বন্ধু বান্ধব যারা চাকরির পরীক্ষার্থী আছে তাদের কাছে পাঠিয়ে দিন অথবা তাদের মেনশন করে দিন, তারাও ক্লাসটি করুক। ইনশাল্লাহ ভালো একটি ক্লাস পেতে যাচ্ছেন। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে নেবেন। ওকে, ঠিক আছে। এবং দেখতেই পাচ্ছেন যেহেতু একদম সাহিত্যের সাজ সাজ রব আমার, তো বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ক্লাস হবে। আমরা শুরু করব, এখনই শুরু করব। সবাই একটু ক্লাসে যুক্ত হয়ে নিন, ক্লাসে একটু যুক্ত হয়ে নিন। দেখি আমরা আমাদের সঙ্গে কারা কারা যুক্ত আছে, যুক্ত হতে পারে দেখি। প্রথমে আমাকে একটু একটা জিনিস জানাবেন যে আমার কথা আপনাদের কাছে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, অর্থাৎ সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আমার মোবাইলটা দিবা, আমি আমার মোবাইলে শেয়ার করে দিই। একটু জানান, হ্যাঁ আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। হ্যাঁ একটু যুক্ত হয়ে যাবেন। অনেকেই মেনশন করে দিচ্ছেন, কমেন্ট করছেন দেখতে পাচ্ছি। সো আমরা এখনই শুরু করব এবং এই ক্লাসের মাঝখানে বাংলা সাহিত্য কিভাবে পড়তে হয়, কিভাবে পড়লে আপনি বাংলা সাহিত্য ভালো করতে পারবেন, ইনশাল্লাহ অনেক কিছু আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা চলে যাব। আশা করি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন। ক্লাসটা আমি যেমন আমার টাইমলাইনে শেয়ার দিয়েছি, আপনারাও আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন যাতে পরবর্তী এই ক্লাসটা করতে পারেন। আর আপনার কাছে অবশ্যই একটা জিনিস কিন্তু থাকতেই হবে, যে খাতা রাখবেন পাশে এবং কলমটা রাখবেন, মনোযোগ দিয়ে কথা শুনবেন। এই তিনটা জিনিস করলে আপনার সাহিত্য দেখেন অনেকটুকুই ক্লিয়ার হয়ে যাবে। কিভাবে পড়বেন, কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এবং প্রশ্ন যেভাবে আসুক আপনি কিভাবে উত্তর করবেন, এই তিনটা বিষয় আমি আপনাদেরকে ইনশাল্লাহ খুবই সহজ করে শিখিয়ে দেব। সো যেটা বলছি আমি, যুক্ত হয়ে যান ইনশাল্লাহ ভালো কিছুই হবে। ফাইন, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, ঠিক আছে? আমার কথা আশা করি বুঝতে সমস্যা হচ্ছে না, এখন ক্লিয়ার আছেন আশা করি। ওকে ফাইন, আমরা শুরু করছি। প্রথম যে প্রশ্নটা একটু খেয়াল করেন,
আমাদের চাকরির পরীক্ষাতে সাহিত্য হচ্ছে এমন একটা বিষয়, বাংলা সাহিত্যটা, সেটা হচ্ছে এটা হোক সেটা প্রাইমারি, হোক সেটা নিবন্ধন, বা আমরা ওই যে নবম থেকে একদম 20তম গ্রেড পর্যন্ত যত চাকরি আছে সাহিত্য থেকে কিন্তু প্রশ্ন থাকে, একটা পার্টিকুলার অংশ জুড়ে কিন্তু থাকে। সো আপনাকে যেটা করতে হবে, আপনি যেটা করবেন, মনোযোগী কথা শুনবেন, নোট করবেন কোন তথ্যগুলো বললাম, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখেন প্রথম যে প্রশ্নটা আমাদের কাছে আছে এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন, বিসিএস এর প্রশ্ন। এখন আপনি আমাকে বলতে পারেন স্যার এই প্রশ্নকে রিপিট আসবে না, এইটা রিপিট আসবে না। এইটা রিপিট আসবে না, না আসলেও কিন্তু এর এর সাথে আর অন্য যে তথ্যগুলো আছে যেগুলো আমি বলবো, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। সব প্রশ্নটা খেয়াল করেন যে মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে। তাহলে এখানে যখন আপনি বিভিন্ন চাকরির পরীক্ষা দিবেন, প্রশ্নটা ভালো করে পড়বেন, প্রশ্নের মাঝখানেই উত্তর আছে। তো মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে, মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে, অপশনগুলো দেখি আমরা। কানা হরিদত্ত, মানিক দত্ত, বিজয় দত্ত, মুকুন্দরাম চক্রবর্তী। সো প্রথমে আপনি একটু উত্তরটা দিয়ে দিন, আমরা দেখি। হ্যাঁ, আমাদের সঙ্গে অনেকে যুক্ত আছেন, আমরা দেখছি। সাবরিনা সাইবা লিখেছেন, জি ভাই অনেকদিন পর আপনার ক্লাস দেখলাম। ওকে, তুহিন মনি লিখেছেন, জি স্যার সাহিত্য থেকে অনেক প্রশ্ন আসে। হ্যাঁ প্রশ্ন আসে এবং সমস্যা নেই, আপনি পারবেন, কোনো সমস্যা নেই, আপনি পারবেন। সৈয়দ সাকিব আলম লিখেছেন, প্রিয় শিক্ষক। থ্যাংক ইউ সৈয়দ সাকিব আলম। আমরা দেখি। ওকে ফাইন, প্রথমে খেয়াল করেন মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে। আচ্ছা, এখানে একটা টার্ম আছে মনসা মঙ্গল, আর এটা হচ্ছে আদি কবি। আচ্ছা, এই মনসা মঙ্গল বিষয়টাকে বুঝতে হবে যে আপনার যদি বাংলা সাহিত্যের মধ্যযুগে প্রবেশ করি, মধ্যযুগ, আচ্ছা বাংলা সাহিত্যের যে শ্রেষ্ঠ যুগ তাকে বলা হয় মধ্যযুগ। এখন মধ্যযুগের একটা ধারা আছে মঙ্গল কাব্য। এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে মঙ্গল কাব্য বিষয়টা কি, মঙ্গল কাব্য আমরা কিভাবে জানবো কোনটা মঙ্গল কাব্য কোনটা কি? মঙ্গল কাব্য উচ্চারণ করেন মঙ্গল কাব্য। আপনি যদি মধ্যযুগকে খেয়াল করেন, সে সময় দেখতে পাবেন যে দেব দেবীদের প্রতি যে স্তুতি অনেক অনেক বেশি পর্যায়ে ছিল। দেব দেবীদের ভালো করে খেয়াল করেন, সংজ্ঞাটাও এমনি হয়ে যাবে যে দেব দেবীদের কাছে স্তুতি করে, দেব দেবীদের কাছে মঙ্গল প্রার্থনা করে যে কাব্য লেখা হতো। আমি আবার বলছি, দেব দেবীদের কাছে মঙ্গল প্রার্থনা করে, দেব দেবীদের কাছে মঙ্গল প্রার্থনা করে যে কাব্য লেখা হতো তাকেই বলা হয় মঙ্গল কাব্য। তাহলে এখন হলো যে ভাই, তাহলে এই যে আমাদের মনসা মঙ্গল কাব্য আছে, এইটা মানে কি? আচ্ছা, এইটার একটা মজার তথ্য আছে। কেমনে মজার তথ্য হচ্ছে একটু বলি। ছোটবেলায় যখন আপনি বিটিভিতে সিনেমা দেখতেন, একটা সিনেমা প্রায় প্রায় দিত যে হাজবেন্ডকে সাপে কেটেছে, হাজবেন্ডকে সাপে কেটেছে, তার ওয়াইফ তাকে কোলে নিয়ে ভেলা দিয়ে ভাসতে 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 চাঁদ একদম দেবতাদের কাছে গিয়ে মনোরঞ্জন করে, তারপর তার হাজবেন্ড সুস্থ হয়ে যায়। মনে আছে বেহুলা লক্ষিন্দরের কাহিনী? এই যে দেবী মনসা বেহুলা লক্ষিন্দরের যে কাহিনী, সেই কাহিনীর উপর নির্ভর করে যে কাব্য লেখা হয় তাকেই বলা হয় মনসা মঙ্গল কাব্য। ভালো করে খেয়াল করেন কি বলেছি, মনসা। এই যে দেখেন, মনসা শব্দের অর্থ হলো সাপ বা সাপের দেবী, সাপের দেবী। মনসা শব্দের অর্থ কি? সাপ বা সাপের দেবী। তাহলে ওই যে দেবী মনসার কাছে মঙ্গল প্রার্থনা করে, ভালো করে খেয়াল করেন, দেবী মনসার কাছে মঙ্গল প্রার্থনা করে যে কাব্য তার নাম হচ্ছে মনসা মঙ্গল কাব্য। আচ্ছা, তাহলে এখন এখন যদি আমি আসি এটা চরিত্র কারা কারা, এখন দেখেন কাহিনীটা বলার সাথে সাথে চরিত্রগুলো কিন্তু আপনার ক্লিয়ার হয়ে গেছে। আপনি নোট করবেন প্রধান চরিত্র, প্রধান চরিত্র। তাহলে কে থাকবে? দেবী মনসা, দেবী মনসা থাকবে নাম্বার ওয়ান। তারপরে থাকবে কে? ওই যে বেহুলা, বেহুলা থাকবে লক্ষিন্দর, তাই না? লক্ষিন্দর থাকবে। তারপর লক্ষিন্দরের পিতা থাকবে চাঁদ সওদাগর, চাঁদ সওদাগর। আর এই কাব্য পড়লে এই যে দেবী মনসা আছে, মনসা আরেকটা নাম পাওয়া যায় সনকা, সনকা। তাহলে যদি প্রশ্ন আপনার এরকম আসে, যদি আপনার প্রশ্নটা এইরকম আসে, যদি আপনার প্রশ্নটা দেখেন আপনি এরকম আসছে যে মনসা মঙ্গল কাব্যের প্রধান চরিত্র কারা, মনসা মঙ্গল কাব্যের প্রধান চরিত্র কারা, তা আপনি উত্তর করবেন কি? এই যে দেখেন আছে দেবী মনসা, বেহুলা, লক্ষিন্দর, চাঁদ সওদাগর, সনকা। এটা আশা করি কাহিনীর সহ আপনারা বুঝতে পারছেন। বাট আমার যে এই যে 28তম যে বিসিএসটা আছে, প্রশ্নটা কি আসছে? মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে, মনসা মঙ্গল কাব্যের আদি কবিকে। ওকে ফাইন, আদি কবি কে? ওকে, এখন এই যে মনসা মঙ্গল কাব্যটা আছে, এই যে মনসা মঙ্গল কাব্যটা আছে, ভালো করে খেয়াল করুন, মনসা মঙ্গল কাব্য আদি কবি কে, তাই না? ইংরেজিতে
ইংরেজি সাহিত্যে একজন কবি আছে যাকে বলা হয় ব্লাইন্ড বার্ড। ব্লাইন্ড বার্ড, তার নাম হচ্ছে হোমার। হোমারকে বলা হয় ইংরেজি সাহিত্যের ব্লাইন্ড বার্ড। কেন? তার বিখ্যাত দুইটা মহাকাব্য আছে, একটা হচ্ছে ইলিয়াড, একটা হচ্ছে অডিসি। একটা ট্রয়নগরের যুদ্ধের আগে, একটা ট্রয়নগর যুদ্ধের পরে। প্রশ্নটা হলো তাকে ব্লাইন্ড বার্ড কেন বলা হয়? কারণ সে চোখে দেখতো না, সে বলতো, আরেকজন লিখতো, এই জন্য তাকে বলা হয় অন্ধকবি বা ব্লাইন্ড বার্ড। আমাদের বাংলা সাহিত্যেও একজন ছিল যার নাম ছিল হরিদত্ত। যার নাম ছিল কি? হরিদত্ত। কিন্তু সে চোখে দেখতো না, তাই তার নাম কি হয়ে যায়? কানা হরিদত্ত। কানা হরিদত্ত। তো মনসামঙ্গল কাব্যের, মনে রাখবেন, মনসামঙ্গলের আদি কবি হচ্ছে কানা হরিদত্ত। দুইটা তথ্য আমি বলে দেই। আদি কবি মানে যিনি প্রথম লিখেছেন মনসামঙ্গল কাব্যের আদি কবি হরিদত্ত। কি দত্ত? হরিদত্ত বা কানা হরিদত্ত। এবং শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ কবিটাও লিখে রাখা লাগবে, শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। বিজয়গুপ্ত, বিজয়গুপ্ত। এখন মাঝে মাঝে প্রশ্ন আসে যে বিজয়গুপ্ত, বিজয়গুপ্তের বাড়ি কোথায় ছিল? বরিশাল। বরিশাল। তো যদি প্রশ্ন আসে আপনার যে মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে বিজয়গুপ্ত, যার বাড়ি ছিল বরিশাল। তো এই প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছেন, একদম ক্লিয়ার। আমি আপনাকে বলেছি আপনি কিন্তু নোট করে রাখবেন, নোট করে আপনাকে রাখতে হবে, যাতে করে এই তথ্যের পাশাপাশি অন্য তথ্যগুলো আপনার একেবারে ক্লিয়ার হয়ে যায়। চমৎকার। ফারিয়া সুলতানা, হরিদত্ত, রাতুল ইসলাম, ব্লাইট বার, ওকে, নাবিলা শারমিন, লেট করে ফেললাম ক্লাসের, সমস্যা নাই, আমরা এখন থেকে দেখি, ইনশাল্লাহ অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে। আপনি শুধু ক্লাস শেষে, যখন ক্লাসে শেষ করব, আপনার খাতার দিকে তাকাবেন, কত কিছু শিখতে পারলেন, কতটুকু জানতে পারলেন। যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ক্লাসটি আপনার কাছে শেয়ার করে রেখে দিবেন, আপনার অনেক উপকার হবে। ফাইন, আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। ওকে, পরের প্রশ্ন দেখেন, এই প্রশ্নের সাথে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। যে প্রশ্নটা হলো যে মঙ্গল কাব্যের কবি নন কে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি 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 ইম্পর্টেন্ট দিলাম। কেন? এটা দেখেন 35তম বিসিএসে এসেছে যে মঙ্গল কাব্যের কবি নন কে? মঙ্গল কাব্যের কবি নন কে? উত্তর করেন, উত্তর করেন। রবিউল সানি লিখেছেন, স্যার আমার প্রিয় স্যার, থ্যাংক ইউ রবিউল সানি। আমরা দেখি ক্লাসটা একটু দেখি। মঙ্গল কাব্যের কবি নন কে? কানা হরিদত্ত, অপশন এ। অপশন বি তে আছে মানিক দত্ত, অপশন সি ভারতচন্দ্র, অপশন ডি হচ্ছে দাশুরাই। আমরা আগে আপনার উত্তরগুলা নিব, আমরা আগে উত্তরগুলা নিব, তারপর আমরা এই ব্যাখ্যাগুলোতে চলে যাব। নাসির সুমন, নাসির সুমন বলছেন মানিক দত্ত। আচ্ছা দেখি আমরা কি হয়, আমরা দেখি কি হয়। শেরপুর থেকে যদি নাবিলা শারমিন সি, ভারতচন্দ্র। যাই হোক, আমরা অনেকেরই তথ্যের একটু ঘাটতি দেখতে পাচ্ছি, তথ্যের একটু ঘাটতি দেখতে পাচ্ছি। আমরা দেখি তবু, হ্যাঁ, যে মঙ্গল কাব্যের কবি নন কে? অপশনে কানা হরিদত্ত, অপশন বি মানিক দত্ত, অপশন সি ভারতচন্দ্র, অপশন ডি হচ্ছে দাসরায়। প্রশ্ন কিন্তু 35তম বিসিএস এ এসেছিল, মাথায় রাখতে হবে। আচ্ছা এবার খেয়াল করেন, মঙ্গল কাব্যের কবি নন কে? আমি কয়েকটা জিনিস একটু বলে দেখলে মনে রাখবেন, হ্যাঁ। যখন কানা হরিদত্ত সম্পর্কে আমরা জানি, তিনি মনসামঙ্গলের আদি কবি। একটু আগে বললাম মনসামঙ্গলের আদি কবিকে কানা হরিদত্ত। সো এটা উত্তর হচ্ছে না, এটা স্মার্টনেস বলে দেই। পরীক্ষার হলে যখন দেখবেন আপনি প্রশ্ন উত্তর পারতেছেন না, বা প্রশ্ন দেখে অনেক সময় সঠিক উত্তর জানা না থাকলে উত্তর করা যায় কিভাবে? যেগুলো সঠিক উত্তর হচ্ছে না, যেগুলো উত্তর সঠিক হচ্ছে না, সেগুলো যদি আমি বাদ দিয়ে দেই, সেগুলো যদি কেটে দেই, তারপরেও কিন্তু উত্তর করতে পারবো। সো আমরা প্রথমেই কাটতে পারি কাকে? কানা হরিদত্তকে। তাহলে বাকি রইল 3। এবার এই যে দেখেন মানিক দত্ত, মানিক দত্ত একটা কাব্য আছে চণ্ডী মঙ্গল কাব্য, তাই না? এই চণ্ডী মঙ্গল কাব্যও কিন্তু এই মঙ্গল কাব্যের একটা অংশ। তো চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবি, হ্যাঁ, চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবি, চণ্ডী মঙ্গল কাব্যের আদি কবি হলেন কে? মানিক দত্ত। সো এটা উত্তর বাদ। ভারতচন্দ্র, আরেকটা মঙ্গল কাব্য আছে অন্নদা মঙ্গল কাব্য, অন্নদা মঙ্গল কাব্য, হ্যাঁ, এই অন্নদা মঙ্গল কাব্যের আদি কবিকে ভারতচন্দ্র, এবং শ্রেষ্ঠ কবিও তিনি। সো 3টাই অপশন বাদ হয়ে গেলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে ঘ। সো যারা ভুল উত্তর করেছেন তারা লিখে রাখেন। আমি কয়েকটা তথ্য বলে দেই, একটু মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। মানিক হোসেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ, সো যেটা বলছিলাম যে মঙ্গল কাব্যের আমরা তো দেখলাম যে কানা হরিদত্ত হলো মনসা মঙ্গলের আদি কবি,
মানিক দত্ত হলো চণ্ডী মঙ্গলের আদি কবি, ভারতচন্দ্র হলো অন্নদা মঙ্গলের আদি এবং শ্রেষ্ঠ কবি, আর দাশুরাই কি, এটা লাগবে না, পাঁচালীর আসলে আমার এটা দরকার নাই। তো সঠিক উত্তরটা আমার হচ্ছে দাশুরাই, 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 দাশুরাই। আশা করি এটা অনেকের উত্তর হয়েছে, না হইলেও এটা আপনি এখন শিখতে পেরেছেন। আমি যদি আরেকটু ক্লিয়ার করে দেই যে মঙ্গল কাব্য, আপনাকে একটু ক্লিয়ার করে দিব, একটু দিচ্ছি, 2 মিনিট আমার সময় দেন। দেখেন, ওকে, ক্লিয়ার করে দিচ্ছি। আপনি খাতায় হেডলাইন করবেন, আপনি খাতায় হেডলাইন করবেন মঙ্গল কাব্য, ঠিক আছে? খাতায় হেডলাইন করবেন ওকে, মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য, ঠিক আছে, মঙ্গল কাব্য লিখবেন। এখন মঙ্গল কাব্য মানে তো আমি আপনাদেরকে বলেছি, সেটা হলো যে দেবদেবীর কাছে মঙ্গল প্রার্থনা করে যে কাব্য লেখা হতো তাকেই বলা হয় মঙ্গল কাব্য। এখন এটা সম্পর্কে প্রশ্ন আসবে, যে কোনো চাকরি পরীক্ষায় 1 নাম্বার কমন পাবেন আপনি মঙ্গল কাব্য থেকে। সো আপনাকে জানতে হবে ধারা সম্পর্কে। মঙ্গল কাব্যের প্রধান ধারা 3টি। কয়টি ধারা? 3টি ধারা। তো প্রথমে 1 নাম্বারটা কি? 1 নাম্বারটা হচ্ছে মনসা মঙ্গল কাব্য। লিখে ফেলেন আমার সাথে সাথে, নোট করবেন, এবং এই নোটটাই হয়ে যাবে আপনার সারা জীবন মঙ্গল কাব্যের সেরা নোট হয়ে যাবে ইনশাল্লাহ। মনসা মঙ্গল কাব্য, ফাইন, মনসা মঙ্গল লিখলাম। তারপরে চণ্ডী মঙ্গল কাব্য, চণ্ডী মঙ্গল কাব্য, ওকে। 3 নাম্বারটা হলো অন্নদা মঙ্গল কাব্য। এখন আমি যে কোনো চাকরির পরীক্ষার্থী, আমাকে জানতে হবে যে আমি এগুলো শিখছি কেন, বা আমি কেনই বা এটা শিখবো, আমার শেখার প্রয়োজনীয়তা কেন, এটা আমি কেন শিখবো, ঠিক আছে? রহমতুল্লাহ রানা ভাইয়া, আমি আপনার একজন অনেক বড় ভক্ত, আপনার কাছ থেকে নতুন কিছু শিখতে চাই। রহমতুল্লাহ রানা, দোয়া রইল তোমার জন্য, ইনশাল্লাহ আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকো, জব মাস্টার আপনাদের সাথে, আপনাদের পাশে, ওকে, ফাইন। সো সামনে থেকে আগায়, মনসা মঙ্গল কাব্য, চণ্ডী মঙ্গল কাব্য, নন্দা মঙ্গল কাব্য। আচ্ছা, আমি একটা লাইন কিন্তু ক্লিয়ার করেছিলাম, যদি শুনে থাকেন, যে সেটা কি বলেছিলাম, যে দেব দেবীর কাছে মঙ্গল প্রার্থনা করে। তাহলে প্রতিটা মঙ্গল কাব্যে একটা জিনিস কমন থাকবে, দেবী, দেবী, দেবী কমন থাকবে। তাহলে এই যে মনসা মঙ্গল কাব্য, এটা সাপের দেবী, তাই না? দেবী মনসা, ফাইন, দেবী মনসা, জাস্ট খালি চিনে দিচ্ছে। চণ্ডী মঙ্গল কাব্য, চণ্ডী কাকে বলা হয়? কালীকে বলা হয়, কালী। হিন্দুদের একটা দেবী আছে কালী, সো এটা হচ্ছে দেবী কালীকে নিয়ে। তারপর এই যে অন্নদা মঙ্গল কাব্য, অন্ন, অন্ন মানে কি? খাবার। ভাতের দেবী কাকে বলা হয়? দেবী অন্নপূর্ণা কাকে বলা হয়? দেবী দুর্গাকে। সো এই অন্নদা মঙ্গল কাব্য হলো দেবী দুর্গাকে নিয়ে, দেবী দুর্গাকে নিয়ে। তার মানে যে মঙ্গল কাব্য দেবী মনসার কাছে মঙ্গল প্রার্থনা করে লেখা হয় তার নাম মনসা মঙ্গল কাব্য। যে মঙ্গল কাব্যে দেবী কালীর কাছে মঙ্গল প্রার্থনা করা হয় চণ্ডী মঙ্গল কাব্য। যে মঙ্গল কাব্যে দেবী দুর্গার কাছে মঙ্গল প্রার্থনা করা হয় সেটা অন্নদা মঙ্গল কাব্য। আরো 3টা তথ্য আমার লাগবে, যেগুলো পরীক্ষায় আসে, শিখে রাখেন, জেনে রাখেন, ইনশাল্লাহ কোনোদিন ভুল হবে না। কারণ আপনি বই থেকে কোনগুলা পড়বেন, বাট একজন শিক্ষক জানে কোনটা পড়তে হবে, কোনটা পড়তে হবে না। আমি মঙ্গল কাব্যে হাজার হাজার সময় দিতে পারবো না, কিন্তু যে তথ্যগুলো আমার প্রয়োজন সেটা যদি শিখে রাখি, আর কিছু বেশি আমার লাগবে না। সো সামনের দিকে আগাই, এই আশা করি লেখা শেষ। তো প্রথমে আমরা যাই হচ্ছে মনসা মঙ্গল কাব্যে, ফাইন, মনসা মঙ্গল কাব্য, নোট করে ফেলেন, এভাবে লিখে ফেলেন, মনসা মঙ্গল কাব্য, ফাইন। মনসা মঙ্গল কাব্যের আদি কবি, আদি কবি বললামই তো, কানা হরি দত্ত। কানা, 2টা করে তথ্য লাগবে আমার, জাস্ট 2টা করে তথ্য লাগবে, কানা হরি দত্ত। এবং শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত, বিজয় গুপ্ত, ফাইন। কামি আপ নেক্সট, চণ্ডী মঙ্গল কাব্য। মানে এই 2টা-3টার তথ্যের বেশি তো এখানে জানার লাগে না, আমি সারাদিন ব্যাপী কেন মঙ্গল কাব্য পড়বো? আপনি নিবন্ধনে দেখেন 13তম নিবন্ধন, 17তম নিবন্ধন, 2টা নিবন্ধন দেখেন আপনি, মঙ্গল কাব্য থেকে খুব সিলেক্টিভ প্রশ্ন আসছে। সো আমি সিলেক্টিভ গুলো শিখবো, ফাইন। সামনের দিকে আমরা আগাই। ও, আমাদের সঙ্গে শামীম রাজা যুক্ত হয়েছে, জুই ইসলামকে মেনশন দিয়ে দিয়েছে, বাবার রাজচনাকে মেনশন দিয়ে দিয়েছে, ফাইন। আপনারা ক্লাস করেন, ইনশাল্লাহ আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করবো। আর বাংলা সাহিত্য তো অনেক হিউজ জানতে হয়, বাট একজন টিচার বলতে পারেন কোনটা পড়তে হবে না, এটা স্মার্টনেস। আপনি সব কেন পড়বেন? সো চণ্ডী মঙ্গল কাব্য, চণ্ডী মঙ্গল কাব্য আদি কবি লিখে ফেলেন। এই আদি কবি লিখবেন হচ্ছে মানিক দত্ত,
মানিক দত্ত, মানিক দত্ত। আর এখানে শ্রেষ্ঠ কবির জায়গায় লিখবেন, শ্রেষ্ঠ কবির জায়গায় লিখবেন চমৎকার একটা নাম, মুকুন্দরাম চক্রবর্তী, মুকুন্দরাম, মুকুন্দরাম চক্রবর্তী। বাট এখানে একটা কথা আছে, এটা জানা লাগবে। দেখেন, মুকুন্দরাম চক্রবর্তী এবং মুকুন্দ দাস, মুকুন্দরাম চক্রবর্তী এবং মুকুন্দ দাস। আচ্ছা, অপশনে যদি মুকুন্দরাম থাকে, মুকুন্দ দাস থাকে, সেক্ষেত্রে কি করবেন? উলট পালট না লাগে। মুকুন্দ দাস হলো ওই যে যখন হলো স্বদেশী আন্দোলন হলো, ওই সময়ে একটা লোক এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি বাড়ি গিয়ে গিয়ে চারণ করে করে গান লিখে, ঠিক আছে? পরোনা রেশমি চুরি, ওরে ও বঙ্গনারী, পরোনা রেশমি চুরি, তাকে বলে চারণ কবি। সো আমাদের মুকুন্দ দাস না, কিন্তু আমার লাগবে মুকুন্দ রাম। তো চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হলো মুকুন্দ রাম চক্রবর্তী। ফাইন, তাহলে আমরা মনসামঙ্গল ক্লিয়ার করলাম, চণ্ডীমঙ্গল ক্লিয়ার করলাম। হারাধনের 3টা ছেলের ভিতরে বাকি রইল এক, তার নাম কি? অন্নদা মঙ্গল কাব্য। এবার আসবো আমরা অন্নদা মঙ্গল কাব্যে। ফাইন, লিখে ফেলেন অন্নদা মঙ্গল কাব্য। অন্নদা, অন্নদা মঙ্গল, অন্নদা মঙ্গল কাব্য। ফাইন, প্রথমেই আদি কবিতে চলে যায়। আদি কবি ভারতচন্দ্র, ইংলিশেও লিখতে পারেন ইন্ডিয়া চন্দ্র, যাই হোক ভারতচন্দ্র। ফাইন, আদি কবি হচ্ছে ভারতচন্দ্র। বাট এখানে একটা কথা আছে ভাই, তার নাম কি ভারতচন্দ্র পর্যন্ত না, একটা উপাধি আছে, রাজা কৃষ্ণচন্দ্র তাকে একটা উপাধি দেয়, ভারতচন্দ্র রায় গুণাকর। সো আমরা তার নামের সাথে রায় গুণাকর লিখবো, রায় গুণাকর, ভারতচন্দ্র রায় গুণাকর। এবং আচ্ছা, আদি কবি মানে কি? যিনি প্রথম লিখেছেন। শ্রেষ্ঠ কবি মানে কি? যারটা শ্রেষ্ঠ হয়েছে। এবং তিনি যে প্রথম এই অন্নদা মঙ্গল কাব্য লিখলেন এবং তারটাই শ্রেষ্ঠ হয়েছে, তিনি প্রথম লিখেছেন, তারটাই শ্রেষ্ঠ হয়েছে। তো শ্রেষ্ঠ কবিটাও কে হবে? ভারতচন্দ্র রায় গুণাকর। সো আমরা শ্রেষ্ঠ কবির জায়গাতেও লিখবো, শ্রেষ্ঠ কবির জায়গাতেও লিখবো ভারতচন্দ্র রায় গুণাকর। এবং এই অন্নদা মঙ্গল সম্পর্কে একটা মজার কাব্য বলতে গেলে বলা হয়, এই লাইনটা আপনারা সবাই শুনেছেন। কিভাবে লাইনটা শুনছেন আমি বলে দিই। মাঝিকে বলে, মাঝি আমাকে পার করে দাও। বলে পার করবো, একটা শর্ত আছে, আমাকে একটা বর দিতে হবে। কি বর চাও তুমি? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা কোথাকার? এই যে অন্নদা মঙ্গল কাব্যের। মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন কোথাকার? এই অন্নদা মঙ্গল কাব্যের। সো চাকরির পরীক্ষার্থীরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা তথ্য বলেছে। একটা বলছে আদি কবি ভারতচন্দ্র রায় গুণাকর, শ্রেষ্ঠ কবি, তারটাই শ্রেষ্ঠ হয়। সো শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায় গুণাকর। দুইটা তথ্য আশা করি আপনার ক্লিয়ার হয়ে গেছে, তাই না? সামনের দিকে আমরা আগাই। বাবা রাজকুমার লিখেছে ইন্ডিয়ান চন্দ্র রায় গুণাকর, মানে আপনি যেভাবেই লেখেন আপনার মনে থাকলেই হলো, ঠিক আছে? সামনের দিকে আমরা আগাই। ওকে ফাইন, আমরা 3 নম্বর প্রশ্ন। ওকে, চমৎকার একটা প্রশ্ন, যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? মহাভারতের মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? লিখে ফেলেন, উত্তরটা করেন। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদ কে? এখন এই মহাভারত সম্পর্কে একটা মজার কথা বলা যায়। তখন হচ্ছে ক্ষমতায়, সালটা হচ্ছে 1820 থেকে 1800 ধরেন 50, এই সময়কালে ইন্ডিয়ার বা ব্রিটিশ ভাইস রয়েছিল লর্ড মেকলে। লর্ড মেকলে বাংলা সাহিত্যকে নিয়ে তিনি অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন যে তোমাদের যে কয়েকটা ভালো বই আছে, আমাদের ইউরোপের একটা লাইব্রেরি একটা তাকও ভরবে না। সেই সময় উপন্যাসে শুনলে আমাদের বলে গেছে, লর্ড মেকলে এইটা বলেন। এবং সেই সময় যে উপন্যাসের চরিত্র বিন্দুবাসী, সে বলেন আচ্ছা আমাদের একখানা মহাভারতে তোমাদের পুরো ইউরোপের পুরো লাইব্রেরি ভরে যাবে। তার মানে একটা মহাভারতকে তিনি কিসের সাথে তুলনা করছেন? পুরো ইউরোপের সকল লাইব্রেরির সাথে তুলনা করেছেন। তার মানে মহাভারতের গুরুত্বটা কতটুকু বুঝতে পারছেন তো? সো দেখেন, তো প্রশ্ন আসছে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে। তো যখনই মনে রাখবেন এরকম প্রশ্ন যখন আসবে, শ্রেষ্ঠ অনুবাদক এরকম প্রশ্ন আসলেই আপনার মাথায় রাখতে হবে প্রথম অনুবাদককে, এই অনুবাদককে শেখ সাইমা কাশিরাম দাস। ওকে দেখি কে হয় শ্রেষ্ঠ হয়। কবীন্দ্র পরমেশ্বর, কাশিরাম দাস, শ্রীকর নন্দী নাকি সঞ্জয় রায়? আমরা দেখবো, উত্তরগুলা দেখবো, তারপর সুন্দর করে 3 নাম্বার 20 উত্তর করেছেন বাবার রাজকন্যা নাসির সমন। ইয়েস স্যার, চমৎকার। আপনারা একটা জিনিস ভালো লাগছে আমার, আপনারা খুব ভালো অ্যাক্টিভ, খুব মনোযোগী ক্লাস করছেন, এটা দেখতেও ভালো লাগছে, ভালো লাগছে। ওকে ফাইন। সো মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদকে উত্তর করে দেন, আমরা দেখছি অনেকের উত্তর আছে। ফারিয়া সুলতানা, কাশিরাম, আমরা দেখি একটু।
কাশিরাম নাবিলা শারমিন কাশিরাম দাস। আচ্ছা, আমি এটা উত্তর আমি পরে বলবো, আমি আগে তথ্যটা লিখে ফেলবো। হ্যাঁ, যে তথ্য মহাভারত থেকে লাগবে। সো মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? 35তম পৃষ্ঠাতে একটা প্রশ্ন, তাই না? আচ্ছা, তাহলে আমি জেনে নেই আগে মহাভারতের প্রথম অনুবাদকটাকে। মহাভারতের প্রথম অনুবাদক তিনটা তথ্য জানবো আমি এখানে। প্রথম অনুবাদক, তারপর আমি জানবো হচ্ছে রচয়িতা, তারপর জানবো আমি ভাষা, তারপর জানবো আমি শ্রেষ্ঠ অনুবাদক। তারপর আপনি উত্তর মিলাই নিন, বাট আপনার তথ্যগুলো আমি চাই তথ্যগুলো আপনি লিখে ফেলেন, আপনার লেখা উচিত। ফাইন। প্রথম অনুবাদক। আচ্ছা, প্রথম অনুবাদক মহাভারতের শ্রেষ্ঠ প্রথম অনুবাদক হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। এই যে ইনি হচ্ছেন প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর। তিনি প্রথম লেখেন, মনে রাখতে হবে, তিনি প্রথম লিখেন। বাট শ্রেষ্ঠ হয় হচ্ছে এই যে কাশিরাম দাস, তারটা শ্রেষ্ঠ হয়। তাহলে শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। এখানে আবার একটা মজার কাহিনী আছে। এই কাশিরাম দাস শ্রেষ্ঠ মহাভারত লিখতে পারেন বা হচ্ছে অনুবাদ করেন একজনের পৃষ্ঠপোষকতায়, পরাগল শাহ বা পরাগল খান। কোন খান? পরাগল খান। এই জন্য তার যে মহাভারত, এটাকে বলে পরাগলি মহাভারত। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? তো শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কাশিরাম দাস। রচয়িতা হচ্ছে বেদ বেশ, কৃষ্ণ দ্বৈপায়ন বেদ বেশ। এখন প্রশ্ন হচ্ছে, আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, ভাই বেদ বেশ এটা আবার কেমন নাম? আচ্ছা, হিন্দুদের একটা ধর্মগ্রন্থ আছে বেদ, আচ্ছা না বেদ, আর বেশ মানে ব্যাখ্যা করা। এই বেদকে তিনি 4টা ভাগে ভাগ করেন, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঠিক আছে, এরকম ভাগে 4টা ভাগে ভাগ করে নেন। যেহেতু ভাগ করে নেন, বেদের ব্যাখ্যা দেন, এই জন্য তার নাম হয়ে যায় ব্যাসদেব বা বেদ বেশ। সো আমরা রচিত জায়গা নেবো বেদ বেশ, এবং ভাষা কি? সংস্কৃত ভাষা সংস্কৃত। তো যে তথ্যগুলা বলছে মনোযোগ শুনেন। প্রথম অনুবাদক হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর, রচয়িতা বেদবেশ, ভাষা সংস্কৃত, আর শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। থ্যাংক ইউ রহুল ভুইয়া, জনে জোস ক্লাস। থ্যাংক ইউ রহুল ভুইয়া। ওকে, আমরা দেখি অনেকের উত্তর হয়েছে। যাদের উত্তর হয়েছে তাদের জন্য এক আকাশ পরিমাণ ভালোবাসা থাকলো। আপনি শিখতে পারলে, আপনি উপকৃত হলেই আমাদের প্ল্যাটফর্মের সার্থকতা। আমরা চাই আপনি উপকৃত হন। আপনি তো সফল হবেনই, আপনার সফলতার ক্ষেত্রে জাস্ট অনেকটুকু পানির ভিতরে জব মাস্টার একটু পানিতে আপনাকে হেল্প করলো। ওকে, সামনের দিকে আমরা আগাই। শ্রেষ্ঠ অনুবাদকের ক্ষেত্রে আমরা লিখে ফেললাম, তাহলে কি? কাশিরাম দাস, এটা আশা করি হয়ে গেছে। পরেরটাতে চলে যাই। পরে হচ্ছে বলমিক শব্দের অর্থ কি? বাহ, চমৎকার একটা প্রশ্ন আসছে। বলমিক শব্দের অর্থ কি? সাপের গর্ত, তেলাপোকার ঢিবি, উই পোকার ঢিবি, নাকি উই পোকা? এইটার কমেন্ট আমি দেখতে চাই সবার কাছে। বাবার রাজকন্যা একদম সবাইরে মেনশন করে, 50 জনকে মেনশন করেছে। থ্যাংক ইউ বাবার রাজকন্যা। ওকে ফাইন, আমরা দেখি বলমিক শব্দের অর্থ কি? সাপের গর্ত, তেলাপোকার ঢিবি, ওই পোকার ঢিবি, নাকি উই পোকা? আমরা একটু দেখি। লুভানা ওরে অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। ওকে ফাইন, অনেকেই দেখি যুক্ত হয়ে যাচ্ছে আমাদের সাথে। চমৎকার, একটু উত্তর করেন যে বলমিক শব্দের অর্থ কি? বলমিক শব্দের অর্থ কি? সাপের গর্ত, তেলাপোকার ঢিবি, উই পোকার ঢিবি, উই পোকা। উত্তর করেন সবাই। আপনার কাছে উত্তর করা শেখানোর জন্য তো আমি আছি। আমি তো আপনাকে যে যে তথ্যগুলো লাগবে এগুলো তো আমি আপনাকে দিয়ে দেবই, ওইটা কোনো সমস্যা নাই। আপনার কাজটা হচ্ছে শুধু আপনি কমেন্টটা করবেন, রেসপন্স করবেন। যে যত বেশি রেসপন্স করবেন সে তত ভালো জানতে পারবেন, শিখতে পারবেন। এখানে শেখাটাই মুখ্য, আর কোনো বিষয় না। সো উই পোকার ঢিবি উত্তম কুমার, উই পোকার ঢিবি শেখ সাইমা, উই পোকার ঢিবি ফারিয়া সুলতানা, তেলা পোকার ঢিবি। যাই হোক, এটা ভালো লাগে। উত্তর যদি সবাই একটাতে পড়তে জানি কেমন লাগে। এক একজন বাহার উত্তর দিচ্ছে, মজা লাগতেছে। এ বি সি ডি। আর যদি অনেকে উত্তর যদি একটা বাকি থাকে পুরোটা আমি বলে দিই, কোনো সমস্যা নাই। সব উত্তর করে যান, এই যে সবই আছে, এ বি সি ডি, বাহারে উত্তর। থ্যাংক ইউ, এভাবে কমেন্ট করবেন। এবার খেয়াল করেন বলমিক শব্দ থেকে এখানে একটা বড় একটা কথা আছে, যে আমি এই বলমিক বা এই নামটা আমি জানি কিভাবে। একটা গ্রন্থ আছে রামায়ণ, রাইট? রামায়ণ। আচ্ছা, রামায়ণের রচয়িতাকে আমরা সবাই মুখস্থ করছি। রামায়ণের রচনা বাল্মীকি, গাছের পাতা সবুজ, রামায়ণের রচয়িতা ঠিক তেমনি বাল্মীকি। এখন প্রশ্ন হচ্ছে, তার নাম বাল্মীকি কেন ভাই? কোন বাপ মা কি তার নাম বাল্মীকি রাখতে পারে? অসম্ভব। এই নাম কেমন রাখবে ভাই? কত সুন্দর সুন্দর নাম রাখে, রায়হান, দুর্বার, চমৎকার নাম রাখে। বাল্মীকি কেউ রাখে না। বাট এখানে প্রথম কথা আছে, আসলে সে ছিল একটা দস্যু, একটা নাম ছিল দস্যু রত্নাকর। তো
একটা যে দস্যু, তার কাজ কি? দস্যু বৃত্তি করা। জঙ্গলের মাঝে ছিনতাই করত, জঙ্গলের মাঝে সে হচ্ছে ছিনতাই করত। এখন সে যখন জঙ্গলের মাঝে ছিনতাই করতে যায়, সবাই চিন্তাই করে, একদিন এক সাধু যাচ্ছে এই রাস্তা দিয়ে, চিন্তাই করতে গেছে, সাধু গেছে চিন্তাই করতে, সাধু তার দিকে না তাকায় তাকে জড়ায় নিছে। সে গেছে চিন্তাই করতে, সাধু তাকে জড়াই নিছে, জড়াই দেওয়ার পরে তার যে পাপ পঙ্কিলতা সব চলে গেছে। চলে যাওয়ার পরে সে বলছে আমি চুরি চামার সব বাদ, আমি ধ্যানে বসবো। সে ধ্যানে বসে 12 বছর ধ্যান করে, ধ্যান করার পরে এইরকম তার মাথার উপরে এইরকম উই পোকার ঢিবি হয়ে যায়, ঢিবি হয়ে যায়। আর সংস্কৃতে বল্মিক শব্দের অর্থ হলো উই পোকা। সংস্কৃতে বল্মিক শব্দের অর্থ হচ্ছে উই পোকা। যেহেতু উই পোকার ঢিবি হয়, তাই তার নাম হয়ে যায় রত্নাকর থেকে বাল্মীকি। বাল্মীকি মানে হচ্ছে উই পোকার ঢিবি, উই পোকার ঢিবি। একটুর জন্য খেয়াল করে উত্তর করতে হবে। আমি প্রশ্নটা কি করছি দেখেন, বল্মিক শব্দের অর্থ কি? বাল্মীকি না, বল্মিক শব্দের অর্থ কি? সো বল্মিক মানে হচ্ছে উই পোকা, আর বাল্মীকি মানে হচ্ছে উই পোকার ঢিবি, উই পোকার ঢিবি। সো যারা উত্তর করছেন দেখেন, আপনি কিন্তু উত্তর ম্যাক্সিমাম উত্তর করছেন উই পোকার ঢিবি। আমরা চাকরির ক্ষেত্রে ভুল করি কেন? আমি অপশনগুলো ভালো করে পড়ি না, উত্তরগুলো ভালো করে পড়ি না। শুধু প্রশ্ন পড়াই কাজ না, অপশনগুলো ভালো করে পড়তে হবে। সো অনেকের উত্তর হয়েছে, অনেকের ভুল হয়েছে। নাবিলা শারমিন আমারটা হয়েছে, আমার কেয়ার সুজন আমারটা হয়েছে, ফারিয়া সুলতান আমারটা হয়েছে। চমৎকার, যাদের হচ্ছে তাদের জন্য অবশ্যই আমার প্রাণ ঢালা ভালোবাসা থাকবেই, কোনো সমস্যা নাই। সো আমরা দেখি, বাল্মীকি শব্দের অর্থ উই পোকার ঢিবি, আর বল্মিক মানে হচ্ছে উই পোকা। বাল্মীকি নামটা কার সাথে জড়িত? এটা হচ্ছে আপনার রামায়ণের সাথে জড়িত। রামায়ণের রচয়িতা হচ্ছে বাল্মীকি। আর রামায়ণে কয়টা খণ্ড? 7টা খণ্ড, এটা জেনে রাখতে পারেন। 7 খণ্ড। কয় খণ্ডে বিভক্ত? রামায়ণ 7টি খণ্ডে বিভক্ত। সো এইটা সম্পর্কিত তথ্য মনে হয় আমাদের ক্লিয়ার হয়েছে, আমরা আশা করতে পারি। ঠিক আছে, আশা করতে পারি। আমরা সামনে দিকে একটু আগাই। ওকে, চমৎকার প্রশ্ন আছে। হপ্তপৈকর গ্রন্থের রচয়িতা কে? 40তম বিশেষ এর প্রশ্ন। হপ্তপৈকর গ্রন্থের রচয়িতা কে? ঠিক আছে, আলাউল, নিজামি, জামি নাকি মনোঝন? ঠিক আছে, একটু বলেন তো কোনটা হবে উত্তর, একটু বলেন। যে হপ্তপৈকর গ্রন্থের রচয়িতা কে? আলাউল, নিজামি, জামি, মনোঝন। উত্তর করেন, তারা ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছে। প্রশ্ন বুঝতে, প্রশ্নের মাঝেই উত্তর আছে, প্রশ্নের মাঝেই উত্তর আছে, প্রশ্নের মাঝেই উত্তরটা আছে। আমরা দেখি প্রশ্নের মাঝে উত্তর। হপ্তপৈকর হপ্ত মানে হচ্ছে 7, সপ্তপৈকর গ্রন্থের রচয়িতাকে। সপ্তপৈকর আলাউল। চমৎকার শেখ সাইমা, আলাউল, বাহ, চমৎকার হচ্ছে উত্তর। সঠিক না ভুল হচ্ছে বলতে পারবো না, বাট চমৎকার বললাম। হ্যাঁ, দেখি একজন ফারজানা মিমি লিখছে, আহারে এটা তো খেয়াল করেনি। জি, প্রশ্ন খেয়াল করতে হবে, খেয়াল করে উত্তর করতে হবে। কারণ আপনি আর ওই বাচ্চাটা নাই, আপনার যখন পিএসসি বা যে কোনো চাকরির সংস্থা যখন প্রশ্ন করে, একজন করে সাইকোলজিস্ট থাকবে, যাতে আপনার প্রশ্নের মাঝে ভেজাল তৈরি হয়। সো খুবই একদম কনসাস মাইন্ডে উত্তর করতে হবে। আলাউল। আপনারা মনে হয় প্রশ্নটা বুঝতে পারেন নাই। আমি বলছি হপ্তপৈকর গ্রন্থের রচয়িতাকে। আরে ভাই, আলাউল তো হইলো অনুবাদক বললে হলো হতো আলাউল হচ্ছে হপ্তপৈকরের অনুবাদক। তাহলে আমার রচয়িতাকে? রচয়িতা হচ্ছে এই যে নিজামি হচ্ছে হপ্তপৈকর গ্রন্থের রচয়িতা। এখন অনেকের মনে একটা প্রশ্ন, ভাই আপনি যে হপ্তপৈকর বলতেছেন, সপ্তপৈকর বলতেছেন, আমি তো কাহিনী জানি না এটার, তাহলে আমি কেমন উত্তর করবো? হপ্ত মানে বলছে 7, সপ্তপৈকর। খেয়াল করেন, একজন রাজা, ঠিক আছে, একজন রাজা হচ্ছে 7টা রাজ্যের রাজকন্যার সাথে রাত কাটায়। এই রাত কাটায়া 7 দিনে 7টা গল্প বলে। এই 7টা গল্পই হচ্ছে হপ্তপৈকর, যেটা লিখেছেন নিজামি আর যেটা অনুবাদ করেছেন আলাউল। তাহলে প্রশ্নের প্যাটার্নটা বোঝার চেষ্টা করেন। হপ্তপৈকর গ্রন্থের রচয়িতাকে? নিজামি। হপ্তপৈকর গ্রন্থের অনুবাদককে? আলাউল। আশা করি বুঝতে পেরেছেন। কার হয়েছে আমরা দেখতে চাই, কার হয়েছে দেখতে চাই। নাবিলা শারমিন, এত কনফিউজিং? জি, প্রশ্নগুলো একটু কনফিউজিং হয়। উত্তম কুমার 5 খ। চমৎকার আপনার হয়েছে, আপনার জন্য ভালোবাসা থাকলো উত্তম কুমার ভাই। কার হয়েছে আমরা একটু দেখতে চাই, কার হইলো একটু দেখতে চাই। বা চমৎকার ভাই, নতুন তথ্য জানলাম, থ্যাংক ইউ। তথ্য জানতে হবে। আপনি সাহিত্য এবং আপনি যদি সাহিত্য না ব্যাকরণ পড়েন, ব্যাকরণ না সাহিত্য পড়েন, তাহলে আপনার প্রস্তুতি একটা প্যারামিটারে আবদ্ধ থাকে। যখন আপনি সাহিত্য, ব্যাকরণ
এবং মুখস্থ তিনটাই ঠিক থাকবেন, তখন আপনার একদম সমান তালে সবকিছু হবে। সো কোনো কিছু ছোট না, কোনো কিছু বেশি গুরুত্ব না, সবগুলো সমান গুরুত্ব দিয়ে পড়লেই কেবল আপনার চাকরির যে মহেন্দ্রক্ষণ আছে সেই মহেন্দ্রক্ষণ নেওয়া সম্ভব। ওকে, হয় নাই হয় দে বাবা রাজকোনা হয়েছে, শেখ সাইমুল লিখেছেন কট খেয়েছি। ওকে, সমস্যা নাই, কট খাইতে খাইতে শিখে যাবেন। ওকে, সো কামিং আপ নেক্সট আমরা একটু দেখি পরেরটা কি আছে আমাদের। নিচের কাকে, চমৎকার প্রশ্ন, নিচের কাকে দত্ত কুলোদ্ভব কবি বলা হয়? 2023 সালে প্রাইমারি ক্লাসের প্রশ্নটা। সো আমি এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে ফেললাম। গুরুত্বপূর্ণ 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 গুরুত্বপূর্ণ। নিচের কাকে দত্ত কুলোদ্ভব কবি বলা হয়? দত্ত কুলোদ্ভব প্রশ্নটা যে ভালো করে পড়তে পারবে সে উত্তর খুব সহজে দিতে পারবে, খুবই সহজে দিতে পারবে। নিচের কাকে দত্ত কুলোদ্ভব কবি বলা হয়? বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন, জীবনানন্দ দাশ, মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়, উত্তর করেন। উত্তর করেন, আমরা দেখি একটু কমেন্টে দ্রুত উত্তর করে দেন। হ্যাঁ, ফারিয়া সুলতানা কট, সমস্যা নাই, হতাশ হওয়া যাবে না, উত্তর করতে হবে, লেগে থাকতে হবে। শেখ সাইমা, মাইকেল মধুসূদন দত্ত, বা চমৎকার, দেখি না কি হয় উত্তর। দত্ত কুলোদ্ভব, দত্ত কুলোদ্ভব, একবার করে যে উচ্চারণ করতে পারবে তারটাই হবে। হ্যাঁ, যা যা উত্তর দিলাম, যা যা উত্তর দিলাম সব ভুল। এই জায়গাটাই আপনার ভুল, আপনাকে ভুল করানোর উদ্দেশ্য আমাদের না, আমাদের কথা হচ্ছে আপনি কিভাবে পড়বেন, কোন তথ্যগুলো পড়বেন না, এইটা জানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের। সো এই জন্য সেই রকম প্রশ্ন ভাবে করেছি যেগুলো দেখেন আসছে কিভাবে পরীক্ষায়, এইভাবে আপনি উত্তরগুলো করবেন। সো ফাইন, যেটা বলতেছিলাম, নিচের কাকে দত্ত, ভাই আপনি নাম উচ্চারণ করেন না, এই যে 23 সালের প্রশ্ন, আপনি নাম শুধু উচ্চারণ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, দত্ত আছে, বাতিল। মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত, তার মানে দত্ত কুলোদ্ভব। আচ্ছা, এখানে এটাকে যদি আমি ভাঙি তাহলে তিনটা জিনিস পাবো, একটা পাবো হচ্ছে দত্ত পাবো, একটা পাবো হচ্ছে কুল, একটা পাবো হচ্ছে উদ্ভব। তার মানে দত্ত, কুল মানে কি বংশ, কুল মানে কি বংশ, তার মানে দত্ত বংশে জন্ম যার, রাজনারায়ণ দত্তের ছেলেকে, রাজনারায়ণ দত্তের ছেলে হলো মাইকেল মধুসূদন দত্ত। সো দত্ত কুলোদ্ভব কবি বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে, দত্তকুলে যার জন্ম, দত্তকুলে যার জন্ম। এই যে রাজনারায়ণ দত্ত, রাজনারায়ণ দত্ত এত প্রভাবশালী, রাজনারায়ণ দত্ত এত প্রভাবশালী, এত বিখ্যাত ছিলেন, এত টাকা পয়সা মালিক ছিলেন, শেষ পর্যন্ত তিনি যখন তার ছেলে মাইকেল মধুসূদন দত্তকে ত্যায্য পুত্র ঘোষণা করেন, শেষ জীবনে কিন্তু মাইকেল চিকিৎসার অভাবে মারা যায়। আর একটা মজার কাহিনী বলি, যে এখানে দেখেন একটা অপশন আছে মানিক বন্দ্যোপাধ্যায়, তাই না? আমরা জানি মানিক বন্দ্যোপাধ্যায় কি কি লেখেন, পদ্মা নদীর মাঝি, অতসী মামি, শহরে বাসের কথা, পুতুল নাচের ইতিকথার পরের কথা, মানিক বন্দ্যোপাধ্যায় অনেক জনপ্রিয়। কিন্তু তিনিও টাকার অভাবে মারা যান, এবং তিনি যখন চিকিৎসায় মানে টাকার জন্য চিকিৎসা করতে পারেন না, যখন তিনি মারা যান, এই মারা যাওয়ার পরে তার বাড়িতে এত লোক আসে, যে লোকটা চিকিৎসার অভাবে মারা গেল, এত লোক আসে। এটা দেখে আশুতোষ মুখোপাধ্যায় একটা কবিতা লেখে, ফুল ফুল আমার শরীরে দিও না, ফুল আমার শরীরে দিও না ব্যথা লাগে, ফুল আমার শরীরে দিও না ব্যথা লাগে। তার মানে কি, তিনি চিকিৎসার ভাবে মারা গিয়েছেন, কিন্তু তাকে এত এত ফুল দেওয়া হচ্ছে, এটা নিয়ে একটু স্যাটায়ার গুলো লেখেন, ফুল আমার শরীরে দিও না আমার ব্যথা লাগে। ওকে, যাই হোক, কবিতায় সাহিত্যিকদের জীবনটা এরকম, তারা মৃত্যুর পরে ফেমাস হয়, মৃত্যুর পরে যখন টাকা পয়সার প্রয়োজন থাকে না, ঠিক সেই সময় টাকাটা পায়। আশা করি বুঝতে পেরেছেন। সো দত্ত কুলোদ্ভব মানে হচ্ছে দত্ত কুলে যার জন্ম, দত্ত কুলে যার জন্ম, দত্ত কুলে যার জন্ম। ফাইন, আমরা পরেরটাতে চলে যাই, দেখি কি আছে আমাদের। ও, চমৎকার প্রশ্ন আছে। দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতাকে, 15তম নিবন্ধনের প্রশ্ন। দুর্গেশ নন্দিনী, এটা এটা বিভিন্ন কারণে বিখ্যাত, কয়েকটা যে সকল কারণে বিখ্যাত আমি তো বলে দিবই। সো আপনার কাজটা হচ্ছে আপনি একটু উত্তর করেন। দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ইসমাইল হোসেন সিরাজি, নাকি প্যারীচাঁদ মিত্র, নাকি প্যারীচাঁদ মিত্র, প্যারীচাঁদ মিত্র, প্যারীচাঁদ মিত্র। দেখি, দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতাকে, দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতাকে, উত্তর করেন। অপশন আছে মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র, ইসমাইল হোসেন সিরাজি, প্যারীচাঁদ মিত্র, এবং বিভিন্ন কারণে বিখ্যাত হচ্ছে দুর্গেশ নন্দিনী, দুর্গেশ নন্দিনী, দুর্গেশ
নন্দিনী, যার অর্থ হলো দুর্গেশ নন্দিনী, দুর্গ প্রধানের কন্যা, দুর্গ প্রধানের কন্যা, যার শব্দের অর্থ। সো এই উপন্যাসের রচয়িতাটাকে? বাবার রাজকন্যা পেরিচাঁদ মিত্র। ও মাই গড। ওকে ফাইন, আমরা দেখি 7 ঘ, বাবার রাজকন্যা পেরিচাঁদ মিত্র, উত্তম কুমার 7 খ। আমরা দেখি উত্তর কোনটা হয়, শেষ পর্যন্ত আমরা দেখবো যে এটা কি হয়। দুর্গেশ নন্দিনী উপন্যাসের রচয়িতাকে। আচ্ছা, এখানে এটা কেন গুরুত্বপূর্ণ? কয়েকটা কারণে গুরুত্বপূর্ণ আমি বলবো। আমি আপনাদের কমেন্ট গুলো আগে দেখে নিচ্ছি, তারপর তো আমি বলবোই, সমস্যা নাই। উত্তর করুন। ওকে, তো এবার একটু খেয়াল করেন ভালো করে যে এটা কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন, এই কারণে গুরুত্বপূর্ণ এটা যে বাংলা সাহিত্যের, খেয়াল করেন, বাংলা সাহিত্যের দুইটা তথ্য বলে দিই। বাংলা সাহিত্যের, হ্যাঁ, বাংলা সাহিত্যের, এভাবে লিখে ফেলতে পারেন, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস, ঠিক আছে, প্রথম উপন্যাস হলো আলালের ঘরের দোলাল। আলালের ঘরের দুলাল, ঠিক আছে, দুলাল। আচ্ছা, এটা কিন্তু প্রথম উপন্যাস। বাট এই যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস, ঠিক আছে, প্রথম সার্থক উপন্যাস হলো দুর্গেশ নন্দিনী। যার অর্থ কি বললাম? দুর্গ প্রধানের কন্যা। এটা ত্রিভুজ প্রেম দেখা যায় এখানে, দুর্গ প্রধানের কন্যা। যেটা রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র। যেহেতু বঙ্কিমচন্দ্র একজন মানে গোঁড়া হিন্দু ছিলেন, সো এখানে মুসলিমদের অনেক খাটো করা হয়, ছোট করা হয়, এবং এরই পরিপ্রেক্ষিতে পরবর্তী এইটার সমালোচনা করে আমাদের ইসমাইল হোসেন সিরাজ একটা বই লেখেন, রায় নন্দিনী। কি? রায় নন্দিনী। তো যদি প্রশ্ন আসে, প্রশ্নের প্যাটার্ন গুলো খেয়াল করেন, যে ইসমাইল হোসেন সিরাজি যে দুর্গেশ নন্দিনী উপন্যাসের, বঙ্কিমের দুর্গেশ নন্দিনী উপন্যাসের সমালোচনা করে, দুর্গেশ নন্দিনী উপন্যাসের সমালোচনা করে কোন লেখক উপন্যাস রচনা করেন? ইসমাইল হোসেন সিরাজি। কোনটি লেখেন? রায় নন্দিনী। কি লেখেন? রায় নন্দিনী লেখেন, রায় নন্দিনী লেখেন। আশা করি বুঝতে পেরেছেন। ওয়াকিল আল আজাদ, থ্যাংক ইউ, এক্সেলেন্ট। ওকে ফাইন, রায় নন্দিনী, ফাইন। আমরা সামনের দিকে আগাই। আর দুর্গেশ নন্দিনী মানে কি? দুর্গ প্রধানের কন্যা। আশা করি বুঝতে পেরেছেন। চমৎকার একটা প্রশ্ন এখানে দেখেন, যে কোন লেখক পঞ্চকবিদের একজন? কোন লেখক পঞ্চকবিদের একজন? জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, অমিয় চৌধুরী। কয়েকটা জিনিস বুঝতে হবে। পঞ্চকবি বুঝতে হবে এবং কারা এবং কি এবং কারা, এই দুইটা জিনিসই বুঝতে হবে। কোন লেখক পঞ্চকবিদের একজন? জীবনানন্দ দাশ, রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, না অমিয় চক্রবর্তী? উত্তর করুন তো, একটু উত্তর করুন কনফিডেন্টলি। ভুল, আলহামদুলিল্লাহ। ভুল হোক, সমস্যা নাই, ভালো করে শিখতে পারলেই হলো, উত্তরটা শেষ পর্যন্ত গেলে হলো। সব উত্তর করবেন যে কোন লেখক। আমি আপনাকে কথা দিচ্ছি, এই পঞ্চকবিটা খুব সুন্দর করে আমি শিখাই দিব। আপনাকে আমি বলে দিই যে পঞ্চকবি মানে কি। বাংলা সাহিত্যের 5 জন কবি আছেন, যারা একই সঙ্গে গান রচনা করতেন এবং সুর করতেন, অর্থাৎ গীতিকার এবং সুরকার ছিলেন। পঞ্চকবিরা হলো তারা বাংলা সাহিত্যের 5 জন, যারা একই সঙ্গে গান রচনা করতেন এবং সুর করতেন, অর্থাৎ গীতিকার এবং সুরকার দুইটাই ছিলেন। কারা ছিল? একটা টেকনিকে শিখে দিচ্ছি। আচ্ছা, একটা লাইন লিখে ফেলেন, টেকনিকটা বলে দেই। রবি, হ্যাঁ, রবি কাজীকে অতুলনীয়, দেখেন ভাই 5টায় হয়ে যাবে। রবি কাজীকে অতুলনীয় উপহার দিল। রবি কাজীকে অতুলনীয় উপহার দিল, ঠিক আছে, রবি কাজীকে অতুলনীয় উপহার দিল। এখন আমাকে বুঝতে হবে যে এটার মাধ্যমে কি করলাম। লাইন কিন্তু আমার একটাই, কিন্তু আমি এখানে যে পঞ্চকবি পাবো। রবি, আপনি শুধু লাইনটা করে বলেন, রবি কাজীকে অতুলনীয় উপহার দিল। এই যে উত্তর ভুল দিবেন আমি জানতাম। বুদ্ধদেব বসু বলছেন, ফারজানা মিমি
একটু খেয়াল করতে পারবেন আপনি। লাইনটা কি বলছি, রবি কাজীকে অতুলনীয় উপহার দিল। সো রবিতে আমরা জানি রবীন্দ্রনাথ, রবিতে আমি কি লিখবো, রবিতে আমি লিখলাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা সবাই জানি রবীন্দ্রনাথ, ঠিক আছে, রবীন্দ্রনাথ। তাহলে পঞ্চকবিদের একজন রবীন্দ্রনাথ। আচ্ছা কাজীতেও জানি আমরা কাজী নজরুল ইসলাম, কোনো সমস্যা নাই, তিনি একজন। এখন অতুলনীয়, অতুলনীয় একজন আছে না, অতুল প্রসাদ সেন, অতুল প্রসাদ সেন, অতুল প্রসাদ, ঠিক আছে। তারপরে উপহার, উপহার দিল, উপহার দিল, উপহার রবি কাজীকে অতুলনীয় উপহার দিল, বলেন তো আর কে কে হবে, একটু উত্তর দেন, উত্তর দেন, উত্তর দেন, কি কি হবে বলেন তো, দিল, বলেন আর কে কে হবে। বলে তো, এই যে আমরা তো ইয়াতে বলতে পারি, দিল তো দিতে বলতে পারি, ঠিক আছে। দেখি আমি লাস্ট উত্তর আপনার কাছে নিব, দেখি কারা কারা উত্তর করতে পারেন সঠিকভাবে। লাইনটা বলছি কিনা মনে রাখেন। বলেন। ওকে, রবি কাজীকে অতুলনীয় উপহার দিল। এই যে রজনী আছে না, এই যে দেন র আছে না, রতে দিয়ে দেন রজনীকান্ত সেন, রজনীকান্ত সেন, রজনীকান্ত, ঠিক আছে। আর অতুল প্রসাদ, আর দিতে কি লিখবো আমি, দ্বিজেন্দ্র লাল, দ্বিজেন্দ্র লাল, দ্বিজেন্দ্র লাল, দ্বিজেন্দ্র লাল। সো লাইন একটা, রবি কাজীকে অতুলনীয় উপহার দিল 5 জন, রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, কাজী নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, তারপর হচ্ছে দ্বিজেন্দ্র লাল, 5 জন। তাহলে এখানে দেখেন তো অপশন জীবনানন্দ আছে, বাদ উত্তর হবে না। তারপরে উত্তর বুদ্ধদেব বসু হবে না, অমিয় চক্রী হবে না, তো উত্তরটা কি হবে, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। সো পঞ্চকবিদের একজন হচ্ছে। তাহলে যে তথ্যগুলো আমি আপনাকে বললাম, পঞ্চকবি যারা একই সঙ্গে গান সুর করে, যারা একই সঙ্গে গান সুর করে এবং গান লিখে, তাদেরকে বলা হয় পঞ্চকবি। সো পঞ্চকবিতার লাইনটা মনে রাখেন, রবি কাজীকে অতুলনীয় উপহার দিল। আশা করি এটা আপনাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। ফাইন, আমি আপ নেক্সট, নিচের কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস, এটা দেখেন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তায় প্রশ্ন আসছিল। নিচের কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস, পথের দাবি, সীতারাম, কপালকুণ্ডলা, শেষের কবিতা, উত্তর করেন দেখি। এত কনফিউজিং প্রশ্ন, এত কনফিউজিং। সাদ্দাম হোসেন রিপন, রিপন ভাই বলছে সেটা, থ্যাংক ইউ রিপন ভাই। ওকে, প্রশ্ন তো একটু কনফিউজ হবেই, যদি কনফিউজ করতে না পারে, এটা প্রশ্ন হইলো। উত্তর করেন, একটু উত্তর করেন, যেটা কি হবে। যেটা বলছিলাম যে নিচের কোন রবীন্দ্রনাথের উপন্যাস, যখন আপনার, আমি একটা প্রশ্নের সিস্টেম বুঝাই দিই, হ্যাঁ, যখন আপনি দেখবেন যে কোনটি এর উপন্যাস, কোনটি এ কোনটি এরকম যখন আসবে, কোনটি না আগে বাদ দিবেন, কোনটা হবে না উত্তরটা বাদ দিবেন, কোনটা কোনটা হবে না এটাকে উত্তর বাদ দিয়ে দেবেন। 9 নম্বর উত্তম কুমার বলছেন ঘ। আমরা দেখি অনেকের উত্তর নিব, তারপর আমরা উত্তরে চলে যাব, দেখি কার কার উত্তর সঠিক হয়, আমরা একটু দেখি। সো এইটা উত্তর করার চেষ্টা করেন, নিচের কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস। উপন্যাস উত্তর পাইতে গেলে কোনটা কোনটা হবে না এটা বাদ দিতে হবে, এটা স্মার্টনেস। বাদ দিতে পারলেই আপনি সহজ উত্তর করতে পারবেন। দেখি আমরা, বাবার রাজকন্যা, শেষের কবিতা, আচ্ছা দেখি না। ওকে ফাইন, তাহলে আমরা দেখেন এখানে রবীন্দ্রনাথের উপন্যাস কোনটি এটা বের করতে হবে। পথের দাবি কার জানেন, পথের দাবি হচ্ছে শরৎচন্দ্র। এখন এই পথের দাবি অপশন দিয়েছে কেন, একটা কথা আছে। এই পথের দাবি উপন্যাসটা বাজেয়াপ্ত হয়, কি হয়, বাজেয়াপ্ত হয় কাদের দ্বারা, ব্রিটিশদের দ্বারা বাজেয়াপ্ত হয়। সো শরৎচন্দ্রের বাজেয়াপ্ত উপন্যাসটা হলো পথের দাবি। সীতারাম, এই সীতারামটা হলো, এরকম মজার একটা তথ্য আছে। সীতারাম, আমরা যারা আমাদের মাগুরা জেলায় বাড়ি, এই মাগুরা জেলায় একটা গ্রাম আছে, ইউনিয়ন, সরি উপজেলা আছে মোহাম্মদপুর, তাই না। এই মোহাম্মদপুরের শাসক ছিলেন কে, সীতারাম। সীতারাম, তাকে নিয়ে উপন্যাস লিখে ফেলেন হচ্ছে বঙ্কিমচন্দ্র। সো এই সীতারামটা কার, বঙ্কিমচন্দ্রের, বঙ্কিমচন্দ্র।
চন্দ্র। তাহলে আমি দুইটা জিনিস দেখতে পাইলাম, পথের দাবি উত্তর হচ্ছে না, সীতারামও হচ্ছে না। আচ্ছা, কপাল কুণ্ডলা বাংলা সাহিত্যের প্রথম যে রোমান্টিক উপন্যাসটা, বাংলা সাহিত্যের প্রথম যে রোমান্টিক উপন্যাসটা, এইটাকে বলবো আমি কপাল কুণ্ডলা। সো এটাও কে লিখছে? বঙ্কিমচন্দ্র লিখছে। সো এটা উত্তর হচ্ছে না বঙ্কিমের। বাট শেষের কবিতা এটা ত্রিভুজ প্রেমের গল্প। ত্রিভুজ প্রেম মানে যদি বুঝতো তিনটা চরিত্রের প্রেম, এদিকে যদি থাকে অমিত, হ্যাঁ এদিকে অমিত, আর এখানে হচ্ছে লাবণ্য, এখানে হচ্ছে শোভনলাল। ঠিক আছে, খেয়াল করেন এই ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন কি শেষের কবিতা। তো শেষের কবিতা হচ্ছে আপনার এই রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। তো এখানে যদি কি নিয়ে লেখা, ত্রিভুজ প্রেম লেখা, চরিত্রগুলো কি অমিত, শোভনলাল, লাবণ্য। অমিত, লাবণ্য, শোভনলাল। আশা করি চরিত্রগুলো লেখা শেষ। সো কার কার হয়েছে এটা আমি একটু উত্তর জানতে চাই, যে কার কার উত্তর এটা হলো, কার কার হয়েছে একটু জানতে চাই, এটা কার কার হয়েছে। যে অমিত, লাবণ্য, শোভনলাল হলো চরিত্র, আর এটা উপন্যাসটা হচ্ছে শেষের কবিতা। এবং খুবই চমৎকার একটা উপন্যাস, খুবই চমৎকার। সো আমরা দেখতে চাই কার কার হলো। আমি দেখতে পাচ্ছি বাবার রাজকন্যা হয়েছে ফারজানা মিমি, আপনার হয়েছে উত্তম কুমার ভাই, আপনার হয়েছে, থ্যাংক ইউ। আপনাদের প্রত্যেকে যাদের হয়েছে। তাসনিয়া ফারিন লিখেছেন আমার হয়নি, সমস্যা নাই, হোক বা না হোক শেখাটা মুখ্য। আপনি শিখতেছেন, এটাই সুন্দর, এটাই দারুণ। দেখি, আলহামদুলিল্লাহ হয়েছে, থ্যাংক ইউ। হলে তো ভালো, হলে শুধু ভালো না, হলে অনেক ভালো। চমৎকার, ওকে ফাইন। আমরা পরের প্রশ্নে চলে যাই, দেখি কি আছে আমাদের। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? জনতা ব্যাংকে আসছে, দেখেন প্রশ্ন জনতা ব্যাংকে আসছে। সো দেখেন, সাহিত্যকে আপনি বাদ দিতে পারবেন না, সাহিত্যকে বাদ দেওয়া সম্ভব না, সাহিত্য আপনি কখনোই বাদ দিতে পারবেন না। সো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে নেক্সট যে প্রশ্নটা আমাদের, মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? 1956, 1956, 1922, 1989, 1911। 1911। সো তিনটা জিনিসই কিন্তু গুরুত্বপূর্ণ, আপনি আপনার মতো করে উত্তর করেন, আমি আপনাকে বলে দিয়েছি। চলে আসছেন আমাদের জব মাস্টারের রায়হান বোরহান স্যার, আমার খুবই প্রিয় মানুষ, খুবই পছন্দের মানুষ, এবং দ্য বেস্ট ইংলিশ টিচার ইন বাংলাদেশ। আমি সবসময় এটা মানি। আলহামদুলিল্লাহ, আমাদের জব মাস্টার প্ল্যাটফর্মে আজকে শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আমি আসলে সিরিয়াসলি উদ্বুদ্ধ, এবং আমি তো যাই হোক, আপনারা সবাই আমাদের স্যার, এটা আপনার জন্য এত অসাধারণ ক্লাস নিচ্ছেন, সেজন্য আমি নিজে গিয়ে আপনার জন্য থ্যাংক ইউ। 7 আপ না, কিন্তু 7 আপ না, 7 আপ তো আপনি খাবেনই, আমাদের প্রতিদিন তো 7 আপ আপনার সাথে আছে। আমাদের দেখা যাক 7 আপ খাই নাকি 7 আপ। তো আপনাদেরকে অলরেডি আমরা একটু জানিয়ে রাখি, আপনাদের ফ্রি জব ফাউন্ডেশন যে কোর্সটা আমাদের চলমান রয়েছে, সেটার চূড়ান্ত রুটিন আমাদের তৈরি হয়ে গেছে, এবং রুটিনটা আমরা আজকে রাতের মধ্যেই আপনাদের যে গ্রুপটা রয়েছে জব ফাউন্ডেশন লাইভ ব্যাচ 1, যেটা সেই গ্রুপের মধ্যে আমরা সেটা পোস্ট করে দিব। হয়তো অনেক শিক্ষার্থী এখনো পর্যন্ত জানেন না যে আসলে আমাদের এই ক্লাসগুলো কি আসলে ফ্রি কোর্সের আওতায় যাচ্ছে নাকি পেজের মধ্যে যাচ্ছে। এই ক্ষেত্রে একটু বলে রাখি যে আমাদের প্রতি বিষয়ের প্রথম যে লেকচার 1, এটা ওপেন থাকবে, অর্থাৎ এটা আমাদের ফেসবুক পেজে হবে। আর পরবর্তী যে লেকচারগুলা, যেমন আজকেরটা মূলত সাহিত্যের লেকচার 1, যদিও আমরা এটা লেকচার 2 লিখেছি, বাট সাহিত্যের লেকচার 1 হিসেবে কাউন্ট হবে। তো সেই জন্য আমরা এটা হচ্ছে ওপেন পেজে নিচ্ছি। বাট আমাদের পরবর্তী যে ক্লাসগুলো মানে লেকচার 2 থেকে যেগুলো হবে, সেগুলো কিন্তু এই কোর্সের আওতায় যেগুলো থাকবে, সেগুলো আমাদের গ্রুপে অনুষ্ঠিত হবে। এবং এই টোটাল রুটিনটা আমরা আজকে পাবলিশ করব। অনেকে জানতে চাইছেন যে পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করবেন। সো পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমাদের নির্দিষ্ট কিছু নিয়মাবলী আছে। আপনাদেরকে জব মাস্টার আমাদের যে ওয়েবসাইটে রয়েছে www.jobmasterbd.com, সেখানে গিয়ে আমাদের মানে মক টেস্ট যেটা, মডেল টেস্ট যেটা, ওখানে গিয়ে আপনাকে অংশগ্রহণ করতে হবে। আমাদের নিজস্ব সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে আমরা মূল্যায়ন করে থাকি। আপাতত আমরা শুধু এমসিকিউ পরীক্ষাগুলোই নিচ্ছি, লিখিত পরীক্ষাগুলো আমরা পরবর্তীতে যুক্ত করব। তো আমাদের সাথে থাকবেন।
আর আলহামদুলিল্লাহ আমাদের যে লাইফ ফাউন্ডেশন ব্যাচ 1 সেখানে এখন পর্যন্ত স্যার প্রায় 1300 স্টুডেন্ট রেজিস্ট্রেশন করে ফেলছে স্যার। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের উপর আস্থা রেখেছেন। আশা করা যায় যে আগামীকালকে থেকে আমাদের পার্টিসিপেশন আরো বাড়বে। সবাই একটু এঙ্গেজ থাকবেন এবং পরবর্তীতে যখনই ফ্রি থাকবেন ভিডিওটা অবশ্যই করে ফেলবেন। আজকের যে সাহিত্যের ক্লাসটা অসাধারণ একটা ক্লাস হচ্ছে, সবাই প্রশংসা করছে এবং আশা করি শুধু প্রশংসাই না, প্রশংসাটা তখনই প্রাপ্য হবে যখন আপনি দেখবেন যে চাকরির পরীক্ষায় আজকে স্যারের ক্লাস থেকে ইনশাল্লাহ 3 থেকে 4 নাম্বার আমার মনে হয় যে অটোমেটিক্যালি কমন চলে আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ঠিক আছে স্যার, সরি আমি থ্যাংক ইউ। ওকে, আমার কাছে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাহান স্যারকে অনেক ধন্যবাদ। আসলে ওনার যে একাগ্রতা বা এই যে জব মাস্টার নিয়ে ওনার যে প্ল্যান, ভিশন সবকিছু আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার প্ল্যানটা কি আসলে। উনি বলেছিলেন যে আমি স্টুডেন্টের জন্য কাজ করতে চাই, আর কোনো তার কথা নেই। সো এরই ধারাবাহিকতায় তিনি আমাকে নিয়ে আসলেন, বা আরো 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 অনেক টিচারই এখানে ক্লাস নিবে, সব আপনাদের শিক্ষার্থীর কল্যাণেই হবে। সো এই যে বললাম জব মাস্টার আপনার সাথে, আপনাদের পাশে। ওকে ফাইন, সামনে দিকে একটু আগায়। যে মানিক বন্ধু কত সালে মৃত্যুবরণ করেন? মৃত্যুবরণ হচ্ছে 1956 সালে। কত সালে ভাইয়া? 1956 সালে। এবং সাঁওতাল পরগনার দুমকাই 1908 সালে জন্মগ্রহণ করেন। মানিক বন্দ্যোপাধ্যায় আসবে হচ্ছে পদ্মা নদীর মাঝি। সো এটা চরিত্র আমরা সবাই জানি, কুবের ও কপিলা। ঠিক আছে, আমরা তো জানি এটা, তাই না? সিনেমা হয়েছে অনেক। সো মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? 1956 সালে। যারা উত্তর করেছেন সঠিক, থ্যাংক ইউ। ওকে ফাইন, সো আমরা সামনের দিকে একটু আগাই। পরেরটা দেখবে, রামায়ণের অনুবাদকারী। চমৎকার একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি পাইছি এখানে। সেই প্রশ্নটা আমাকে একটু ব্যাখ্যা করতে হবে, ভালো করে ব্যাখ্যা করতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসে। সো রামায়ণের অনুবাদকারী, খেয়াল করেন, রামায়ণের অনুবাদকারী চন্দ্রাবতীর বাড়ি কোথায়? যে রামায়ণের যে প্রথম, খেয়াল করেন, রামায়ণের প্রথম মহিলা, এরপর লিখে ফেলেন, রামায়ণের প্রথম মহিলা অনুবাদকারী চন্দ্রাবতী। অনুবাদকারীকে চন্দ্রাবতী। সো আমাকে জানতে হবে চন্দ্রাবতীর সম্পর্কে, তাই না? চন্দ্রাবতী। সো এই চন্দ্রাবতীর বাড়িটা কোথায়? অপশন এ জনতা ব্যাংকে আসছিল, অপশন এ হচ্ছে নরসিংদী, অপশন বি কিশোরগঞ্জ, অপশন সি গাজীপুর, অপশন ডি হচ্ছে বিক্রমপুর। আপনি উত্তর করেন। বাবা রাজকুনা দুর্বাসার মানে বাংলার বস্তু, সাদিকুজ্জামান দুর্বাসার সেরা ক্লাস ভাই, নাসির সুমন সেরা ক্লাস ভাই, থ্যাঙ্কস জব মাস্টার। ওকে, সমস্যা নাই, হবে। আপনাদের নিয়ে আরো অনেক প্ল্যান আছে, জব মাস্টার অনেক প্ল্যান আছে, অনেক। জাস্ট থাকেন। 11 উত্তম কুমার, 11 ক নরসিংদী, চমৎকার। ওকে, দেখি আমরা কি হয়, একটু দেখি আমরা। নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর, বিক্রমপুর, আমরা দেখি না কি হয়। আপনার কাজ অপশনে, আমার কাছে কমেন্ট করা, সেখানে তো আমাদের আমি শিখিয়ে দিব, সমস্যা নাই। সো আমি যেটা বলছিলাম, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর, বিক্রমপুর, উত্তর করেন। অফ করা যাবে? বাবার রাজকন্যা, কিশোরগঞ্জ। আচ্ছা দেখি, কিশোরগঞ্জের বর্তমানে একটা উপজেলা আছে, তাই না? করিমগঞ্জ। কিশোরগঞ্জের করিমগঞ্জে আপনার চন্দ্রাবতীর বাড়ি। সো এখানে কিশোরগঞ্জ। এখন এই চন্দ্রাবতী কিনে একটা সিনেমা হয় বাংলাদেশে, সিনেমাটার নামটাও বলে দিই, মাঝে মাঝে আসতে পারে। চন্দ্রাবতী কথা। এবং আমি যদি একটা প্রচলিত তথ্য বলি, এটাও একটা ইন্টারেস্টিং পার্ট আছে এই চন্দ্রাবতী নিয়ে, ইন্টারেস্টিং পার্ট। সে যখন রামায়ণটা লেখে, মন্দিরে থেকে লেখে, ঠিক আছে? তারপর তাকে মন্দিরে রেখে দেয়। সো মন্দিরে থেকে চন্দ্রাবতী এই রামায়ণটা অনুবাদ করে, এবং শেষ পর্যায়ে বলা হয়ে থাকে, প্রচলিত আছে তথ্য এরকম, শেষ পর্যায়ে অনুবাদ করতে গিয়ে যখন ওই যে কালি কলম দিয়ে লেখে, ওইটা শেষ হয়ে যায়, পরে হাত কেটে সে রক্ত দিয়ে শেষ কয়েক পেজ লিখে ফেলে, হচ্ছে এই অনুবাদ করে ফেলে রামায়ণ। সো রামায়ণের প্রথম মহিলা অনুবাদকারীকে চন্দ্রাবতী। আর রামায়ণের প্রথম মহিলা অনুবাদকারী চন্দ্রাবতী বাড়ি কোথায়? কিশোরগঞ্জের করিমগঞ্জে। এখন সো আপনি বললেন যে, প্রশ্ন করতে পারেন, ভাই রামায়ণের প্রথম মহিলাটা লিখে দিলেন, বাকি তথ্যগুলো দিবেন না? দিব, অবশ্যই। আরো 2টা তথ্য গুরুত্বপূর্ণ আমি দিয়ে দিচ্ছি, একটু লিখে রাখেন। রামায়ণের প্রথম অনুবাদক,
লিখে ফেলেন রামায়ণের প্রথম অনুবাদক কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা শ্রেষ্ঠ অনুবাদক। শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা। তো যে রামায়ণের প্রথম অনুবাদককে কৃত্তিবাস ওঝা এবং একই সাথে রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদককে কৃত্তিবাস ওঝা। যে তথ্যগুলা একটু বললাম, একটু মনোযোগ দিয়ে দেখেন যে রামায়ণের প্রথম যে অনুবাদক এটা হচ্ছে কৃত্তিবাস ওঝা এবং একই সাথে যারটা শ্রেষ্ঠ হয় সেও কৃত্তিবাস ওঝা। রামায়ণ কয় খণ্ডে? 7 খণ্ডে বিভক্ত। 7 খণ্ডে বিভক্ত। ভাষা কি? সংস্কৃত। ভাষা কি? সংস্কৃত। সংস্কৃত ভাষা হচ্ছে সংস্কৃত। আর রামায়ণের রচয়িতাকে একটু আগে বলেছিলাম বাল্মীকি। বাল্মীকি, ঠিক আছে? আপনার আশা করি এই যে তথ্যটা আপনাদের মনে আছে। তো এই তথ্যগুলো লিখে ফেলবেন। দেখেন মধ্যযুগটাকে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে একটা জিনিস দেখতে পাবেন, মধ্যযুগ মানে মঙ্গল কাব্য, মধ্যযুগ মানে বৈষ্ণব পদাবলী, মধ্যযুগ মানে হচ্ছে আপনার খনার বচন, মধ্যযুগ মানেই আপনার হলো অনুবাদ সাহিত্য। আর অনুবাদ সাহিত্যের কথা আসলেই আসবে রামায়ণের কথা, আসবে মহাভারতের কথা, আসবে ভগবতের কথা। কথা ক্লিয়ার? একজন ডিটেলসে দিয়েছে পাটোয়ারির ফুলেশ্বরী নদীতে। হ্যাঁ, ফুলেশ্বরী নদীটা চন্দ্রাবতীর সাথে জড়িত। ফুলেশ্বরী কোন নদী? ফুলেশ্বরী জড়িত। যাই হোক, আশা করি এটা আপনি বুঝতে পেরেছেন। তো রামায়ণের অনুবাদকারী চন্দ্রাবতী বাড়িটা আমরা কোথায় জানলাম হচ্ছে কিশোরগঞ্জের কোথায়? করিমগঞ্জে। কোন নদী জড়িত? ফুলেশ্বরী। তার নামের সাথে সিনেমাটা হয় নাম কি? চন্দ্রাবতী কথা। চন্দ্রাবতী কথা। চন্দ্রাবতী কথা। ওকে ফাইন। তারপর আমি আপনার পরের প্রশ্নে চলে যাই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড কয়টি? মারাত্মক প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড কয়টি? 7, 18, 12, 13। 7, 18, 12, 13। উত্তর করুন, কমেন্ট করুন, উত্তর করুন। আমি তো আছি, আমি আপনাকে A to Z শিখিয়ে দিব, কোনো সমস্যা নাই। আপনার প্রাথমিক কাজটা হচ্ছে শুধু উত্তর করা। উত্তর করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড কয়টি? খণ্ড কয়টি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড কয়টি? দেখি, উত্তর করুন। শ্রীকৃষ্ণ ফারজানা মিমে 30 নাম্বার, দেখি কয়টা হয়, আপনি উত্তর করতে থাকেন। বাবার রাজকন্যা, দেখি কোনটা হয়। মানে আপনার কাজটা হচ্ছে উত্তর করা, বাকিটুকু আমি বলে দিব। এবং এটার সম্পর্কে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যর বেশ এই সম্পর্কে আরো হচ্ছে কি কি তথ্য আসতে পারে, কোনগুলো আসতে পারে, এইটা আমি আপনাকে জানিয়ে দেবো, কোনো সমস্যা নাই। 12 উত্তম 12 না, এখানে একটু সমস্যা আছে। খণ্ড হচ্ছে আপনার 13টা। কয়টা খণ্ড? 13টা খণ্ড। এই সম্পর্কে কয়টা তথ্য আমি ধাপ বলে যাই, একটু লিখে রাখবেন, ঠিক আছে? যে তথ্যগুলো বারবার করে পরীক্ষায় আসে। 1 নাম্বার হচ্ছে আবিষ্কারক। হ্যাঁ, আবিষ্কারক লাগবে, রচয়িতা লাগবে, এটা নোট করে ফেলেন, লিখে ফেলেন, রচয়িতা লাগবে। সো ভাষা লাগবে, আর তৃতীয়টা আমার যেটা লাগবে সেটা হচ্ছে খণ্ড লাগবে, প্রধান চরিত্র লাগবে, প্রধান চরিত্র। এটা ভালো করে খেয়াল করেন যে তথ্যগুলো বলছে, আবিষ্কারককে, রচয়িতাকে, ভাষা কি, খণ্ড কি, প্রধান চরিত্র। আচ্ছা, আবিষ্কারক। আচ্ছা, আসলে এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা হারিয়ে যায়, আর কোনো কিছু যখন হারিয়ে যায়, কোনো কিছু হারিয়ে যাওয়া মানে হচ্ছে খুঁজতে হবে, বের করতে হবে। একজনকে দায়িত্ব দেওয়া হয়, যার নাম হচ্ছে বসন্ত রঞ্জন রায়। তো সেই খুঁজে বের করে পশ্চিমবঙ্গে গিয়ে বসন্ত রঞ্জন রায়। যদি প্রশ্ন আসে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারককে বসন্ত রঞ্জন রায়, রচয়িতা বড়ুচণ্ডী দাস, ভাষা সংস্কৃত, খণ্ড 13টি খণ্ডে। আর প্রধান চরিত্র শ্রীকৃষ্ণকে উচ্চারণ করেন, প্রধান চরিত্র এমনি বুঝতে পারবেন, শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ মানে কৃষ্ণ তো আছে, আর কৃষ্ণ আসলে কি আসবে? রাধা আসবে,
ঠিক আছে। আবার কৃষ্ণ আর রাধার মাঝখানে মিলন হওয়ার যে একটা উপক্রম হয় সেটা করে দিয়ে কে? সেটা করে দিয়ে হচ্ছে আপনার বড়াই। সো আপনার লিখতে হবে এখানে রাধা রাধা কৃষ্ণ বড়াই, রাধা কৃষ্ণ বড়াই। এখন একজন কমেন্ট করছেন যে ভাই কাহিনীটি একটু বলবেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের। কাহিনী খুব সিম্পল, নর্মাল কাহিনী। কাহিনীটা হচ্ছে এরকম, প্রথম দিকে কৃষ্ণ, বোঝার লাইনটা বোঝার চেষ্টা করেন, প্রথম দিকে কৃষ্ণ রাধার জন্য পাগল থাকে, রাধা পাত্তা দেয় না, নর্মালি যদি বলি। আর পরের দিকে হচ্ছে রাধা কৃষ্ণের জন্য পাগল হয়, কৃষ্ণ পাত্তা দেয় না। এখন আপনি জিজ্ঞেস করবেন শেষে কি হয়? শেষে কি হয় এটা বলা সম্ভব না, কারণ হচ্ছে শেষের দিকের পেজ পাওয়া যায় না। সো তো আমরা কি কি লিখলাম? রাধা কৃষ্ণ বলে। তো প্রধান চরিত্র রাধা কৃষ্ণ বলে। একটা গান শুনছেন না? খণ্ডের কথা আসলে একটা গান আসছে, একটা গান শুনছেন না? যে সর্বতমঙ্গল রাধে, সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারে ঠাকুর কানায়। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায় বৃন্দাবনের বংশীধারে ঠাকুর কানায়। এই গানটা কোন খন্ড জানেন? এখানে একটা বংশী খণ্ড আছে, তাম্বুল খণ্ড, বংশী খণ্ড, জন্মখণ্ড, অনেকগুলো খণ্ডের ভিতরে একটা আছে যে বংশী খণ্ড। এই বংশী খণ্ড থেকে এটা নেওয়া হয়। সো যাই হোক, খণ্ড আপনার উত্তর করবো 13টা। যারা 13টা উত্তর করছেন তাদের হয়েছে। তথ্যগুলো আশা করি লেখা শেষ। তথ্যগুলো লিখেছেন কিনা, লেখা শেষ কিনা, ডান হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান। ডান হয়েছে কিনা একটু জানান, এটা হয়েছে কিনা একটু জানান, ডান হয়েছে কিনা একটু জানান। আমরা দেখতে চাই যেটা ডান হলো কিনা, সবার হয়েছে কিনা একটু জানতে চাই, তারপর আমরা হচ্ছে সামনের প্রশ্নে যাব। এটা এক প্রকার ভাইরাল কাপ, আচ্ছা দেখি ভাইরাল হোক না কি হোক, আমরা একটু দেখতে চাই। একটু জানান যেটা লেখা শেষ হয়েছে কিনা। ফুয়াদ সরকার 13, আমরা দেখি এটা হয়েছে কিনা। তাহলে আপনি রেসপন্স করলেই আমার সহজে হয়ে যাবে। ওকে, আশা করি প্রত্যেকের হয়েছে। ফাইন, আমরা সামনের দিকে একটু আগাই, যে আগাইলে পাবো। পরের প্রশ্ন একটু বোঝার চেষ্টা করেন। সৈফুল মুলক, চমৎকার একটা প্রশ্ন। সৈফুল মুলক বদিউজ্জামাল কাব্যের রচয়িতাকে। সৈফুল মুলক বদিউজ্জামাল কাব্যের রচয়িতাকে, জনতা ব্যাংকের প্রশ্ন। সৈফুল মুলক বদিউজ্জামাল কাব্যের রচয়িতাকে শর্টকাটে বুঝাই দিব, সমস্যা নাই, তথ্যগুলাও লিখে দিব। মুয়াজ্জেম হোসেন, আবিষ্কারক বসুন্ধরা ফারজানা, একদম সব তথ্যগুলো লিখে ফেলছেন, বাহ চমৎকার। সৈফুল মুলক বদিউজ্জামাল কাব্যের রচয়িতাকে। আচ্ছা, এখন অনেকেই অনেকভাবে জিজ্ঞেস করতে পারেন, উত্তর করেন। সৈফুল মুলক বদিউজ্জামাল, সৈফুল মুলক বদিউজ্জামাল কাব্যের রচয়িতাকে। আচ্ছা, এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই সৈফুল মুলক বদিউজ্জামালটা কি আসলে? এটা খুবই সহজ। আলিফ লাইলা দেখছেন না ছোটবেলায়, যে আলিফ লাইলা, আলিফ লাইলার যে কাহিনীটা, ধরেন এইটাই সৈফুল মুলক বদিউজ্জামাল। সো এটা কার রচনা এটা আমাকে জানতে হবে, ঠিক আছে? কার রচনা এটা আমার জানতে হবে। সৈফুল মুলক বদিউজ্জামাল কাব্যের রচয়িতা আমির হামজা, গওয়াসি, জামি নাকি নিজামি? উত্তর করুন তো। সৈফুল মুলক বদিউজ্জামাল কাব্যের রচয়িতা আমির হামজা, গওয়াসি, জামি, নিজামি? উত্তর করেন। আরে ছোটবেলায় তো পড়ছেন, ছোটবেলায় পড়ছেন না? আশফিকা কবির, আসসালামু আলাইকুম। সালাম সালাম, আশফিকা কবির কেমন আছেন? ওকে, তো যেটা বলছিলাম, ছোটবেলায় তো আমরা দেখছি আলিফ লাইলা, আলিফ ওয়া লাইলা, এই আলিফ ওয়া লাইলা এটা সৈফুল মুলক বদিউজ্জামাল। সো এটার কাহিনী তো আর আমার নতুন করে বলার প্রয়োজন, এটা আপনি এমনিই জানেন। সো এটার রচয়িতা বলছে আমাকে, মানে লিখছে কে, লিখেছে কে? ওকে, লিখেছে আমির হামজা না, আমির হামজা অনুবাদ করছে, লিখে নাই। লিখেছে জামি না, নিজামিও না, কে? গাওয়াসি, গাওয়াসি। মনে রাখতে হবে, দেখেন জনতা ব্যাংকের প্রশ্ন, জনতা ব্যাংকের প্রশ্ন, ব্যাংকে কিন্তু সাহিত্য থেকে অনেক প্রশ্ন আসে। সো গুরুত্ব দিয়ে লিখে ফেলতে হবে তথ্যগুলো সহ। সৈফুল মুলক বদিউজ্জামাল কাব্যের রচয়িতা গাওয়াসি, কে? গাওয়াসি, গাওয়াসি। নাসির সুমন বি, বি নাসির সুমন বি। চমৎকার, বাহ চমৎকার। এই যে আপনারা এত সুন্দর করে নোট করছেন, লিখছেন, এটাই প্রমাণ করে যে আপনারা পরিশ্রম করছেন, ভালো দেখছেন আশা করি। ওকে,
ঠিক আছে, আমরা দেখি বা চমৎকার হচ্ছে বা নাইস। আচ্ছা, সো আমরা যেটা বলছি সৈফুল মুলক বদিউজ্জামাল কাব্যের রচয়িতা হচ্ছে গাওয়াসি, যারা উত্তর করছেন সঠিক। বাট এটার পরেরটা আমাদের কাহিনী সহ লাগবে। এই যে মধুমালতী কাব্যের চরিত্রকে, মধুমালতী গানটা তো সবাই শুনছি, বাংলা গান, মধুমালতী ডাকিয়ায়, ঠিক আছে, আছে না? এই গানটা তো আমরা জানি। আলহামদুলিল্লাহ ভালো স্যার, আপনার শরীর ভালো হচ্ছে তো? আলহামদুলিল্লাহ ফারজান, আমি মেয়েটা পারি না। না পারলে একদমই সমস্যা নাই, আপনি পারবেন না। আমরা একটা তো প্রবাদ জানি বিভূতিভূষণের, ঠিক আছে, বারবার তুমি জ্বালাবে বাতি তবুও বাতি জ্বলবে না, তাই বলে কি হতাশ হওয়া চলবে? একেবারেই চলবে না, একেবারেই চলবে না, ঠিক আছে, একেবারেই চলবে না। সো কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, কিচ্ছু করবেন না। আপনার কাজটা হলো শুধু আপনি ওইটুকুই করবেন যতটুকু আপনার করতে পারেন, আপনি পরিশ্রমটা করতে পারেন, আর কিছু না। আমি তো সবসময় একটা কথা বলি, একটা বল যখন নিচে পড়ে, বলটাকে একটা টেনিস বল, নিচে পড়লে আস্তে উঠবে, জোরে মারলে জোরে উঠবে। সো যতটুকু ইনপুট আপনি দিবেন, আউটপুট ঠিক ততটুকুই বের হবে। যত পরিশ্রম করবেন তত ভালো হবে। সো যেটা আমি আপনাকে যেটা বলবো, মনোজ দি শুনেন, মধুমালতী কাব্যের চরিত্রকে রাজপুত চৌহান, রতন রানা, মনোহর, পৃথ্বীরাজ। আচ্ছা, এটা আপনি পারেন বা না পারেন, এখানে কোনো সমস্যা নাই, এখানে কোনো সমস্যা নাই। আপনাকে যেটা জানতে হবে, যেটা পারতে হবে, এটা দেখার চেষ্টা করেন। মধুমালতীর কাহিনীটা কি? মধুমালতী কাব্যের চরিত্র, আগে এটা কোথা থেকে আসছে? এটা তো অনুবাদ, মধুমালত। আচ্ছা, ছোট্টকালে একটা কাহিনী পড়েছি, ছোট্টকালে একটা গল্প পড়েছি। গল্পগুলো এইরকম, এই যে এই পাশে একটা রাজপুত্র, ধরেন এটা একটা রাজ্য, হ্যাঁ, এখানে একটা রাজ্য, এখানে একটা রাজ্য, দুইটা রাজ্য। এখন দুইটা রাজ্যের মাঝখানে আবার আমরা জানি সে সময় কি পরীদের অনেক কাহিনী ছিল। এই পাখনাল, এখানে একটা পরী, এখানে একটা পরী, এখানে একটা পরীরা রাত্রে বের হয়েছে ঘুরতে। এই পরীরা যখন রাত্রে ঘুরতে বের হয়েছে, এই পরীরা রাত্রে যখন ঘুরতে বের হয়েছে, রাত্রে ঘুরতে বের হয়ে পরীরা কি করছে জানেন? তার বলে এখানে একটা বিছানায় শুয়ে আছে, কে বিছানায় শুয়ে আছে? একটা রাজপুত্র। রাজপুত্র বিছানায় শুয়ে আছে। এখানে আবার একটা হচ্ছে রাজকন্যা শুয়ে আছে। এখন পরীদের মনে হইলো, আচ্ছা আমরা একটু মজা করব। আমরা কি মজা করব? আমরা একটু অন্যরকম মজা করব। কিরকম মজা করব? একটু অন্যরকম মজা করব। আর মজাটা কি করব? মজাটা হইলো যে এরকম, যে আমরা এই রাজকন্যাকে তুলে নিব এখান থেকে, রাজপুত্রকে তুলে নিব এখান থেকে, এখানে তুলে নিয়ে একসাথে করে দিব। তো যেই কথা সেই কাজ। পরীরা হচ্ছে দুইজনকে একসঙ্গে করে দেয়, হ্যাঁ, একসঙ্গে করে দেয়। সকালবেলা ঘুম থেকে ওঠে, পরে দিয়ে সকলে ঘুম থেকে উঠে, এখন আপনার ধরেন এই রাজপুত্র নামটা পরে আসছে, এই রাজপুত্র উঠা দেখে এই রাজকন্যার মুখ, এই রাজকন্যা উঠা দেখে রাজপুত্রের মুখ, দুইজন অবাক হয়ে যায়। ঠিক এই সময় বাংলা একটা গান শোনায়, যে আমি স্বপ্নে দেখলাম, একটা গান শুনছে না, আমি সুরের মতো করে বলে, আমি স্বপ্নে দেখলাম মধুমালার মুখরে, ঠিক আছে। এখন বলে যে দুইজনের যে দেখা হয়ে যায়, তো একটু বোঝার চেষ্টা করেন। এই যে রাজপুত্রের নাম ছিল মনোহর, রাজপুত্রের নাম ছিল কি? মনোহর। রাজকন্যার নাম ছিল কি ভাই? কেন্দ্রীয় চরিত্র মধুমালতী। সো যদি আসে যে মধুমালতী কাব্যের চরিত্রকে, একটা তো মধুমালতী কেন্দ্রীয় চরিত্র, আর হচ্ছে রাজপুত্র মনোহর, একটাকে রাজপুত্র মনোহর। কাহিনী আমরা সবাই জানি। পরবর্তীতে কি হয়? পরবর্তীতে পরীরা আবার আরেকদিন রাতে এই রাজপুত্রকে ওর জায়গায়, ওই রাজকন্যাকে ওর জায়গায় রেখে দেয়। দুইজনকে যখন রেখে দেওয়ার পরে এখন তার নাই আর মিল পায় না, খুঁজে পায় না। ঠিক তখনই বলে, দাসীরা তখন বলে যে এটা তো মিথ্যা কথা, বলে যে এটা মিথ্যা কথা। তখন যদি বলে যে যদি মিথ্যা হয় তাহলে আমার হাতের কেশ, আমার হাতের চুরি কে পরালো, আমার কেশ এলোমেলো কেন? ঠিক এই জায়গাটাতেই মনে রাখবেন একটা বিষয় আমি বলে দিলাম। হ্যাঁ, এই যে চমৎকার ফারজানা মিমি, আপনি বুঝতে পেরেছেন, লিখছেন আমি স্বপ্নে দেখলাম মধুমালার মুখরে। কেমনে দেখছে? ওই যে পরীরা তাদেরকে এক করে দিচ্ছে, যে পরীরা ছিল, এই পরীরা তাদেরকে এক করে দিয়েছে। আশা করি বুঝতে পারছেন যে মধুমালতী কাব্যের চরিত্রকে মনোহর। আর একটা প্রশ্ন, যদি প্রশ্ন আসে মধুমালতী কাব্যের রচয়িতাকে, মনোজন। সো মধুমালতী কাব্যের রচয়িতা হচ্ছে মনোজন, মধুমালতী কাব্যের চরিত্র মনোহর এবং মধুমালতী। আর অনুবাদক যদি আসে, অনেকেই করে, সো আমরা লিখবো মোহাম্মদ কবির। অনুবাদকের নাম হচ্ছে মোহাম্মদ কবির। আশা করি বুঝতে পারছেন। একজন রাজিয়া সুলতানা লিখছেন, ওই মধু না, এটা আরেক মধু, ঠিক আছে। যাই হোক, থ্যাংক ইউ রাজিয়া সুলতানা। সামনের দিকে আমরা একটু আগাই, দেখি। চমৎকার প্রশ্ন আছে আমাদের।
ঠাকুরমার ঝুলি কি? রূপকথা, উপকথা, ব্রত কথা নাকি? এটা একটু বোঝার চেষ্টা করেন। ঠাকুরমার ঝুলিটা কি আসলে দেখি আমরা। ঠাকুরমার ঝুলি, ঠাকুরমার ঝুলি, ঠাকুরমার ঝুলি, মোহাম্মদ হ্যাঁ, রাজিয়া সুলতানা মনোজন বা চমৎকার। ওকে ফাইন। ঠাকুরমার ঝুলিটা কি আসলে? 49 49তম বিসিএস এর একটা প্রশ্ন। এটা এ টু জেড আমি সবই জানিয়ে দেবো, সেম সেম প্রশ্ন। রূপকথা, উপকথা, ব্রত কথা, মহাকাব্য, দেখি কোনটা হয়, আপনি উত্তর করেন। বাকিটা আমি বলে দিয়েছি। উত্তর করেন। ঠাকুরমার ঝুলিটা কি আসলে? রূপকথা, উপকথা, ব্রত কথা নাকি মহাকাব্য? উত্তর করেন। উত্তর করেন, আমি তারপরে তো ব্যাখ্যা তো দিয়ে দিব আপনাকে। রাজিয়া সুলতানা, বাইজিদ মিয়া, উত্তর ইনজামামুল হক, ইনজামাম উল হক, রূপকথা। আমরা দেখি না, দেখেন এটা ইংলিশে এটা বলে ভালো হয়। ইংলিশে একটা টার্ম আছে কি জানেন? ইংলিশে যদি উপন্যাস গল্প পড়েন, একটা হচ্ছে ফেরি টেলস, একটা হচ্ছে ফেরি টেলস, আর হচ্ছে এসপস ফেবলস, একটা হচ্ছে ফেবলস, তাই না? দুইটা জিনিস কিন্তু ইংলিশ লিটারেচারে থাকে, ঠিক আছে? রায়হান ভাই ভালো বলতে পারবে। যাই হোক, আমরা যত জানছি তবে বলি আমি। একটা হচ্ছে ফেরি টেলস, একটা হচ্ছে ফেবলস, একটা হচ্ছে ফেবলস, ঠিক আছে? একটা ফেবলস, ঠিক আছে? এখন এইটা দিয়েই কিন্তু নির্ণয় করা সম্ভব হয়। কেমন নির্ণয় করা সম্ভব আমি বলছি আপনাকে। একজন বলছেন রূপকথা, উপকথা, দেবার কোয়েলের মধু মধু, না ওইটা আলাদা মধু মধু, ওইটা আলাদা মধু মধু, ঠিক আছে? ওইটা তো ওম মধু, ওম মধু। আর আরেকটা বলছিলাম মধুমালতী ডাকে আয়, ঠিক আছে? স্বপ্নে দেখলাম মধুমালার মুখরে, এইটা নিয়ে বাংলাতে টেলিফিল্ম হয়েছিল, মধুমালা মদন কুমার। মনোহরের নামটা চেঞ্জ করে শুধু মদন কুমার দিয়ে দিয়েছে। নট সমস্যা, কোনো সমস্যা হবে না। রূপকথা, উপকথা কোনটা কাকে বলে আমি আপনাকে একটু শিখাই দিচ্ছি। জাস্ট আপনি মনে রাখেন, ফেরি টেলস, ফেবলস। আচ্ছা, ঠাকুরমার ঝুলিটা কি আসলে? ঠাকুরমার ঝুলিতে দৈত্য আছে, ঠিক আছে? আরো অনেক দৈত্য আছে, ছোট দৈত্য, বড় দৈত্য, এই আছে। তার মানে কি? এটা উপাখ্যান, আখ্যান, ঠিক আছে? সো এইটা হয়ে যাবে আপনার রূপকথা। রূপকথা মানে কি? যে একটা আপনার কল্পনা প্রসূত চরিত্র নিয়ে যে আখ্যান লেখা হয় সেটা রূপকথা। এইটাকে বলবো আমরা হচ্ছে ফেরি টেলস। এর কোনো বাস্তবতা নাই, কোনো বাস্তবতা নাই, এটা ফেরি টেলস। যেটা ফেরি টেলস সেটা রূপকথা। আর উপকথা কি ভাই? আচ্ছা, আপনারা এসবের নাম তো শুনেছেন, এসপস ফেবলস, এসবের গল্প। এটাতে কি হয়? ওই যে এক বনে এক শেয়াল ছিল, এই শেয়ালের লেজ কাটা গেল, এইগুলো শেষে কি একটা নীতি কথাও থাকে, আবার পশু নিয়ে থাকে। তার মানে দেখেন, ফেবলসটা কি? নীতি কথা, পশু পাখিদের উদাহরণ দিয়ে, পশু বা প্রাণীদের উদাহরণ দিয়ে নীতি কথা, নীতি কথা। তার মানে দেখেন, আপনি কিন্তু দুইটাই উত্তর মনে, রূপকথা উত্তর মনে হয়েছে, উপকথা উত্তর মনে হয়েছে, তাই না? সো এবার খেয়াল করেন, ঠাকুরমার ঝুলি, চাঁদের বুড়ি, ম্যাজিক মানে, আচ্ছা যাই হোক, এটা বুঝতে পারছেন। ওকে, বলছে ও মধু, ও মধু, আই লাভ ইউ, ও মধু। যাই হোক, বাসেন, আপনি আপনার মতো করে বাসতে থাকেন, ভালোবাসতে কোনো বাধা নাই। যাই হোক, ঠাকুরমার ঝুলি বিষয়টা তো, রূপকথা তো বুঝতে পারছেন। এখন যদি আমি আপনাকে বলি যে এইরকম, যে যদি বলি হচ্ছে শেয়াল ও কুকুরের গল্প, প্রশ্ন আছে শেয়াল ও কুকুরের গল্প, এটা রূপকথা হবে নাকি উপকথা হবে? এটা উপকথা হবে, কারণ কি? পোষ্য পাখি নিয়ে। কিন্তু আমি যদি বলি হচ্ছে রাজপুত্র ও দৈত্যের কথা, রাজপুত্র দৈত্যের কথা, এটা ফেরি টেলস। রাজকন্যা, আমি বললাম একটা ইংলিশ লিটারেচার আছে, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, তাহলে এটা কি হবে? দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, রূপকথা, ঠিক আছে? এখন একটা প্রশ্ন করতে পারেন, ভাই ব্রত কথা কি? এটা হচ্ছে মেইলি আখ্যান, মেইলি বিভিন্ন বিষয় নিয়ে, মেইলি বিষয়, মানুষের বিষয় নিয়ে, মেইলি বিষয়, এটা ব্রত কথা। আর মহাকাব্য তো বললাম না, এপিক, এটা দরকার নাই। সো আমরা চারটা জিনিস শিখলাম, রূপকথাও শিখলাম, উপকথাও শিখলাম, ব্রত কথাও শিখলাম, মহাকাব্য শিখলাম। মানে আমরা কিন্তু জব মাস্টার থেকে কিন্তু প্রশ্ন সলভ করছি না, ভালো করে খেয়াল করেন, প্রশ্ন আমি সলভ করছি না, প্রশ্নের সাথে সাথে কি কি আসতে পারে এইটা দেখা দিচ্ছি আমি। সো সমস্যা নাই। ওকে, আসফিয়া গভীর লিখছেন, বাইজিদ মিয়া বলছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লিখেছেন। না ভাই, এটা কারেকশন প্লিজ। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার লেখেন নাই, তিনি সংকলন করেছেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, ঠিক আছে? কারণ কি? এগুলো লেখা হয় না, এগুলো হচ্ছে মুখে মুখে মানে শোনা কথা, ঠিক আছে? তারপরে খেয়াল করেন, লিখেছেন হচ্ছে ঠাকুরমার ঝুলি, ঠাকুরমার ঝুলি গল্পে গরু গাছে উঠে যায়, কালো রানীও ফর্সা হয়ে যায়।
আচ্ছা, এটা তো বলতেই পারেন, এটা রূপকথা তো বিভিন্ন ধরনের হইতে পারে, ঠিক আছে। আর রূপকথা সব থেকে বেশি ইউজটা করা হচ্ছে স্টার জলসা। দেখবেন যে ওই যে চিকন চিকন হাত পা নখ নিয়ে ওই পেতনি দাঁড়ায় আছে সবুজ কালারের, ঠিক আছে, ও এটা রূপকথা। আচ্ছা, রূপকথার একটা বড় উদাহরণ দিই। আপনি ইয়া পড়ছেন না, আপনি ইয়া দেখছেন না, ওই যে স্টার জলসা, একটা হচ্ছে কিরণমালা, পুরাটাই রূপকথা, পুরোটাই রূপকথা, ঠিক আছে। সো আশা করি বুঝলেন। ছড়া কথা পুঁথিটা একটু বলেন। আচ্ছা, পুঁথিটা হচ্ছে ছড়ার সুরে, ঠিক আছে। পুঁথি সাহিত্যটা হচ্ছে পুঁথি পড়ার মতো, পুঁথি পাঠ। এখানে নীতি কথার থেকে বড় কথা হচ্ছে প্রচলিত কাহিনী থাকে। যেমন আপনি তো পড়ছেন যে পুঁথির সুরটা তো আপনারা সবাই জানেন, ঠিক আছে। যেমন আমি বুঝলি, কি কহিব ভেলোয়ার রূপের বাখান, দেখিতে সুন্দর অতিরে রসিকের পরাণ। ভালো করে এটা হচ্ছে পুঁথি সাহিত্যের প্রথম যে কবি, এটা হচ্ছে আপনার ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, আমির হামজা। তারপরে আবার একটা ভালো করে খেয়াল করেন, এখন পুঁথি সাহিত্যটা কি বলা হয়, দোভাষী পুঁথি। কোনটা? অন্য ভাষা থেকে যেগুলা নিয়ে আসা হয়েছে, দোভাষী পুঁথি। অন্য দিন একদিন আমরা হচ্ছে আলোচনা করব পুঁথি সাহিত্য নিয়ে, কোনো সমস্যা নাই। ওকে ফাইন। আমি আর নেক্সট ঠাকুরমার ঝুলি সম্পর্কে আমরা সবই জানলাম। নেক্সট পরের যে প্রশ্নটা আছে, ওকে ফাইন। এখানে আরেকটা জিনিস আমরা একটু ফেলে আসছি, এটা একটু ক্লিয়ার করে দেই। হ্যাঁ, এটা আমাদের একটা জিনিস আমি লিখতে ভুলে গিয়েছিলাম। আমি যখনই কোনো সাহিত্যের ক্লাস নেই, সাহিত্যের ক্লাস নিলে যখন কারো জন্মসাল, লেখকদের জন্ম বা মৃত্যু সাল নিয়ে প্রশ্ন আসে, আমি এটা একটু ক্লিয়ার করে দিই সহজেই। প্রথমেই আমি একটু ক্লিয়ার করে দেই, ঠিক আছে, ক্লিয়ার করে দিই। সো আপনি খুব ইজিলি, শামীম আহমেদ ভুইয়ান, আমার ভাই শামীম ভাই, কেমন আছেন? অনেকদিন পর শামীম ভাই, দেখা হবে খুব শীঘ্রই। ওকে, ভালো করে আমার খেয়াল করেন একটু। যেটা বলছিলাম, মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুসাল, এটা বাদ। আপনি লেখেন যাদের জন্ম, এইভাবে লেখেন। একটা জিনিস শিখাই দেই, জন্মসাল নিয়ে তো মুখস্থ করেন, ইজিলি যাদের জন্ম লেখেন। এটা ক্লিয়ার, 1801 থেকে 1899 শিখাই দিই। দেখেন, একটা সুন্দর ইয়ের মাধ্যমে যাদের জন্ম 1801 থেকে 1899, খালি লিখেন, বাকিটুকু আমি লিখে দিচ্ছি। যাদের জন্ম 1801 থেকে 1899, হ্যাঁ এটা লেখেন, বাকিটুকু তো আমি দেখছি। একটা লাইন বলবো, ওই লাইনে আপনার অনেকগুলো লেখকের জন্মসাল আছে। আমি একটু লেখকরা, তাদের সময় লিখতে গেলে মধু ভাই, ইংলিশেও লিখতে পারেন, মধুব্র লিখতে পারেন। মধু ভাই বঙ্কিম ও, আচ্ছা বঙ্কিম বানানো ভুল করে ফেললাম, তাই না? বঙ্কিম, আচ্ছা। মধু ভাই বঙ্কিম ও রবি দাদাকে নিয়ে, আপনি শুধু এটা লেখেন, রবি দাদাকে নিয়ে রোকেয়া আপাকে বিয়ে করার জন্য, বিয়ে করতে তো একটা সাক্ষী বাপ লাগে, তাই না? বিয়ে করার জন্য সাক্ষী রাখাকে, বিভূতিকে সাক্ষী রেখে কাজী জীবনের কাছে গেল। আচ্ছা, এইভাবেই লেখেন একটু। মধু ভাই বঙ্কিম, ঘোড়ায় চড়িয়া মধ্য হাটিয়া চলিল। হ্যাঁ, পুঁথি। রহমানের গোলাম, বাহ চমৎকার। ওকে, উত্তর আশা করি পারছেন। ও ভাই, অনেক ফাইন, ঠিক আছে। আমাদের সঙ্গে এখন আপনাদের সঙ্গে লাইভ ক্লাস করছেন 455 জন, বাহ 455, 455 জন, 463 জন। ওকে ফাইন, ঠিক আছে। সো আমরা এটাও শিখে নেই, যাদের জন্ম, আমাদের জন্ম সাল নিয়ে তো আমাদের সমস্যা হয়, জন্ম সাল নিয়ে আমাদের ঝামেলা হয়, তো আমরা ইজিলি এটা পড়বো কিভাবে বা শিখবো কিভাবে, এটা যদি মনে রাখেন। আমি বেশি কিছু বলবো না, একটা লাইন বলবো, এটা নিয়ে অনেকগুলো হয়ে যাবে। সো যাদের মধু ভাই, কি লিখছি লাইনটা, মধু ভাই বঙ্কিম ও রবি দাদাকে নিয়ে, মধু ভাই বঙ্কিম ও রবি দাদাকে নিয়ে রোকেয়া আপাকে বিয়ে করার জন্য। কাকে বিয়ে করার জন্য? রোকেয়া আপা। আমরা তো বেগম রোকেয়ার নাম সবাই জানি। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, রোকেয়া দিবস কবে? 9 ডিসেম্বর। কেন? তার জন্ম এবং মৃত্যু দুইটাই একই। সো একটু খেয়াল করেন, মধু ভাই বঙ্কিম ও রবি দাদাকে নিয়ে রোকেয়া আপাকে বিয়ে করার জন্য বিভূতিকে সাক্ষী রেখে কাজী জীবনের কাছে গেল। চমৎকার। রাজিয়া সুলতানা আশফিকা কবি একদম পুরোটাই লিখে দিয়েছেন। ওকে, সবার জন্য না, একটু খেয়াল করেন। এখন এটার জন্য মধুর উপরে লিখবেন 24, ঠিক আছে, মধুর উপরে 24, বঙ্কিমের উপরে 38, রবির উপরে হচ্ছে আপনার 61, রোকেয়া হচ্ছে 80,
বিভূতি হচ্ছে 94, কাজী 99, জীবন 99। হ্যাঁ, লিখে ফেলেন, দেখেন 18 লাগাই দেন। মাইকেল মধুসূদন দত্ত 1824, বঙ্কিমচন্দ্র 1838, রবি ঠাকুর 1861, বেগম রোকেয়া 1880, তারপর হচ্ছে বিভূতিভূষণ 1894, কাজী নজরুল ইসলাম 1899, জীবনানন্দ দাশ 1899। আশা করি প্রত্যেকের হয়ে গিয়েছে। এই যে চমৎকার করে লিখে ফেলছেন। এবং একটা জিনিস খেয়াল করবেন, সবগুলা দেখবেন সুন্দর করে সহজ সরল রৈখিক ভাবে উপরে উঠেছে। বুঝতে পেরেছেন? সব সরল রৈখিক ভাবে উপরে উঠেছে। চমৎকার চমৎকার। ওকে, ফাইন। যারা লিখেছেন ধন্যবাদ। এখন একটা প্রশ্ন আপনারা করছেন যে হচ্ছে যে ভাই এই যে জায়গাটায় আমি যদি রবীন্দ্রনাথের উপন্যাস পড়ি, আমি উপন্যাস কেমনে মনে রাখবো? একজন প্রশ্ন করছেন যে উপন্যাস কেমনে মনে রাখবেন? খুব ইজিলি লিখে দেই, দ্রুত লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন। আমি বলে দিচ্ছি যেভাবে ওভাবে লিখে ফেলবেন। রবীন্দ্রনাথের উপন্যাস এইভাবে লেখেন, রবীন্দ্রনাথের উপন্যাস, রবীন্দ্রনাথের উপন্যাস, উপন্যাস। আচ্ছা, দুই বোন ঘর থেকে, এভাবে লেখেন, দুই বোন ঘর থেকে, লিখে ফেলেন রবীন্দ্রনাথ উপন্যাস। যে কোনো চাকরির পরীক্ষায় আমার বউ রাগ করছে তাই, MM শামীম উসমান, SM শামীম উসমান। আচ্ছা দেও, রাগ তো আসলে মানুষই করে, সমস্যা নাই, টেনশন নিয়েন না। রাগ করে যে রাগ ভাঙ্গাই সে, সমস্যা নাই, সবই হবে। সবসময় আনন্দ থাকলে হবে? দুঃখ কষ্ট সব মিলেই তো জীবন, বুঝেন নাই? তাহলে নিরামিষ লাগবে। যাই হোক, যেহেতু রবীন্দ্রনাথ একটা মারাত্মক চরিত্র, রবীন্দ্রনাথ সম্পর্কে একটা জিনিস জানেন, রবীন্দ্রনাথ যখন জন্ম নেয় ঠিক সেই সময় তার বাবা, দেখেন তার জন্ম 1861 সালে, সেই সময় তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর 1 লক্ষ টাকা পূজায় খরচ করে, সেই সময় 1 লক্ষ টাকা পূজায় খরচ করে। আর দেবেন্দ্রনাথ ঠাকুর এরকম মানুষ ছিলেন, সে স্বর্ণ আমরা যেমন গলায় পরি, কানে পরি, অন্য জায়গায় পরি, দেবেন্দ্রনাথ ঠাকুর জুতাই পরতো স্বর্ণ। এরকম বনেদি পরিবার, ঠাকুর পরিবারের জন্ম তাদের। যাই হোক, সো আমরা সামনের দিকে একটু আগাই। যে দুই বোন ঘর থেকে বাহিরে গিয়ে, হ্যাঁ, ঘর থেকে বাহিরে গিয়ে, দুই বোন ঘর থেকে বাহিরে গিয়ে যোগাযোগ করে, কি করে? যোগাযোগ। দুই বোন ঘর থেকে বাহিরে গিয়ে যোগাযোগ করে বউ ঠাকুরানীর হাটে গেল। যেভাবে লিখে ফেলেন, বউ ঠাকুরানীর হাটে গেল। সো কনসেপ্টটা বোঝার চেষ্টা করবেন। দুই বোন ঘর থেকে বাইরে গিয়ে যোগাযোগ করে বউ ঠাকুরানীর হাটে গেল। সেখানে গিয়ে তারা লিখে ফেলেন, সেখানে গিয়ে তারা 4 অধ্যায়ের একটি শেষের কবিতা কিনলো। হ্যাঁ, বাড়ি ফেরার পথে যেভাবে লিখছি লিখে না, বাড়ি ফেরার পথে নৌকা ডুবিতে দুই বোন ঘর থেকে বাইরে গিয়ে যোগাযোগ করে বউ ঠাকুরের হাটে গেল। সেখানে গিয়ে তারা 4 অধ্যায়ের একটি শেষের কবিতা কিনলো। বাড়ি ফেরার পথে নৌকা ডুবিতে তাদের চোখের বালি গোড়া নামের, লিখে ফেলেন, গোড়া নামের মেয়েটি মালঞ্চ রোগে মারা গেল। শেষ, মারা গেল। সো ফাইন। সো দুই বোন ঘর থেকে বাইরে গিয়ে, দুই বোন কোথা থেকে কোথায় গেছে বলেন তো? দুই বোন ঘর থেকে বাইরে গিয়ে যোগাযোগ করে বউ ঠাকুরের হাটে গেল। লিখে ফেলেন, দুই বোন ঘর থেকে, বা চমৎকার কমেন্ট হচ্ছে। একজন বলছে আমার বউ রাগ করছে, রাজিয়া সুলতান আপু কমেন্ট করছেন যে আমাদের কাছে পাঠিয়ে দেন, আমরা বুঝাবো ঠিকভাবে। চমৎকার, একদম আমার শেষ আবার লেগছে, এমন ভাবে বুঝাবো একদম ডিভোর্স। চমৎকার কমেন্ট হয়েছে। দুই বোন ঘর থেকে বাইরে গিয়ে যোগাযোগ করে বউ ঠাকুরের হাটে গেল। দুইটা বোন বেরিয়েছে থেকে, বাড়ি থেকে, ঘর থেকে বেরিয়েছে না, ঘরে বাইরে লিখলাম। দুই বোন ঘর থেকে বাইরে গিয়ে যোগাযোগ করছে, কি করছে? কানেকশন, যোগাযোগ করছে, যোগাযোগ একটা। দুই বোন ঘর থেকে বাইরে গিয়ে যোগাযোগ করে বউ ঠাকুরানীর হাটে গেল। কোথায় গেল? বউ ঠাকুরানীর হাটে। এবং সেখানে গিয়ে তারা 4 অধ্যায় একটি শেষের কবিতা কিনলো। এবং বাড়ি ফেরার পথে নৌকা ডুবিতে তাদের চোখের বালি
গোরা নামের মেয়েটি মালঞ্চ রোগে মারা গেল। কোন রোগে মারা গেল? মালঞ্চ রোগে। চমৎকার, আশফিক আকবর একদম লিখে ফেলছে। বাইজিদ মিয়া সব বা নাইস, চমৎকার। এই যে আপনাদের অ্যাটেন্টিভনেস, এটা খুব চমৎকার। এটা ধরে রাখেন যে কোনো কাজের ক্ষেত্রে, শুধু যে পড়াশোনার ক্ষেত্রে এরকম না। আপনি যখনই, ল্যাপটপ বন্ধ হয়ে গেছে, যখনই এটা বন্ধ হয়ে গেছে কমেন্ট, ওকে, যখনই আপনি যে কাজটা করবেন খুবই মনোযোগ, আপনার পূর্ণ একটা কনসেন্ট্রেশন যাতে থাকে। সো যেটা বলছিলাম রবীন্দ্রনাথ উপন্যাস সম্পর্কে, মাঝে মাঝে এইগুলা থেকে বেশি প্রশ্ন হয়। দুই বোন, ঘরে বাইরে, ঘর থেকে বাইরে মানে হচ্ছে ঘরে বাইরে, সাইডে লিখে দিই ঘরে বাইরে। সো এরপর হচ্ছে যোগাযোগ, বউ ঠাকুরানীর হাট, 4 অধ্যায়, শেষের কবিতা, তারপর হচ্ছে নৌকা ডুবি, চোখের বালি, গোরা এবং মালঞ্চ এবং মালঞ্চ মালঞ্চ। ওয়াও, চমৎকার। ফারজানা, মুন্নির, যারা যারা লিখে ফেলছেন। সো আপনাদের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা জুড়ে ছিলাম আমি। আমি চেষ্টা করেছি, আমার চেষ্টা ছিল আপনাকে নতুন কিছু শেখাতে, নতুন কিছু জানাতে। এর থেকেও বড় একটা চেষ্টা ছিল চাকরির পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসছে এইটা জানাইতে। আশা করি আপনি যতটুকু আমার সঙ্গে ছিলেন ভালো করে শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। শুধু আজকে না, যাদেরকে ভালো লেগেছে, আপনাদেরকে আমার ভালো লেগেছে। পৃথিবীর একটা নিত্যতা সূত্র আছে, যাদেরকে ভালো লেগে যায় অন্তত 5 বার দেখা হয়, দেখা অনেকবার হবে, বারবার আমাদের দেখা হোক। ভালো থাকবেন, সুতরাং আপনাদের ক্লাসটি কেমন লাগলো একটু জানাবেন, যে আমাদের বাংলাদেশ কেমন লাগলো একটু জানাবেন। দেখি আপনাদের সাথে দেখি অনেকেই যুক্ত ছিলেন। দেখি, ওকে, হ্যাঁ, প্রায় নিয়মিত ক্লাস হবে, কোনো সমস্যা নাই, সেটা নিয়ে চিন্তা করবেন না। আপনাদের ক্লাসগুলা নিয়মিত নেওয়া হবে। ওকে, ফাইন। আমি আমি ডুয়েট, বাইজিদ মি, আমি ডুয়েটে পড়াশোনা করছি কেবল ফার্স্ট ইয়ারে, এখান থেকে বিশেষ প্রিপারেশন নিচ্ছে, দোয়া করবেন। ও আজকে গ্রুপে, আপনাদের যে গ্রুপে কিন্তু আজকে রুটিন আপলোড করা হবে। সো এই প্রশ্ন, এই আপনার কমেন্ট আমার ভালো লেগেছে বাইজিদ মিয়া, যে আমি ডুয়েটে পড়াশোনা করছি কেবল ফার্স্ট ইয়ারে, এখান থেকে বিশেষ প্রিপারেশন নিচ্ছে, দোয়া করবেন। প্রস্তুতি এমনই হওয়া উচিত, লক্ষ্যবস্তু থাকবে দূরে, কিন্তু ওইটাতে যাওয়ার আগ পর্যন্ত যে যাই বলুক আমি আটকাবো না। সো একটা উক্তি বলা হয়ে থাকে যে এই দীর্ঘ সময়ের পথে আপনার জন্য আমার একটা পরামর্শ থাকবে, যে কারো মন্তব্য যেন আপনার গন্তব্য ঠেকাতে না পারে। সো এটা মাথায় দিয়ে মনোযোগ দিয়ে রাখবেন। ওকে, সারেশ, কে ফারজানা, মুন্নি, মিমি, আলহামদুলিল্লাহ সুন্দর ক্লাস ছিল বাবার। ওকে, ফাইন, দেখা হবে। আপনারা আমার মতো কালো লাগতেছে, ক্যামেরা চেঞ্জ করা লাগবে। আমি তো কালো, মানে কালো সম্পর্কে বেশি কিছু বলতে নাই। একটা কথাই বলবো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটা লাইন বলে গেছেন, কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে। ঠিক আছে, সেটা বলে দিলাম। দেখা হবে আবারও। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। জব মাস্টারের জয় হোক। আসসালামু আলাইকুম।